সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিসিএফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে। আহ, আপনারা জানেন যে আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পেঁয়াজের ঝাঁজ। এবং গত এক সপ্তাহ ধরেই এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা বিসিএফ ফাউন্ডেশন থেকেও আমরা গত শনিবারে, আমি যদি ভুল না করি, তাহলে আমরা একটা আলোচনা করেছিলাম। এবং তখন সেখানে আমাদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাহেব ছিলেন, ডিবিসি নিউজ টেলিভিশনের এডিটর প্রণব সাহা ছিলেন, আরো কয়েকজন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তি। তারা পেঁয়াজের ঝাঁজ বা এই বিষয়ে তারা কথা বলছিলেন। এরও আগে আমরা পেঁয়াজ নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশের পেঁয়াজ, এটা দুটো প্রসঙ্গেই, দুই ভাবেই পেঁয়াজটা আলোচিত হয়েছিল। একটা হলো ইন্ডিভিজুয়ালি পেঁয়াজ একটা আলোচনার মধ্যে বিষয়বস্তু হিসেবে ছিল, আরেকটি ছিল হচ্ছে যে আমরা আমাদের যে কৃষি পণ্যের যে আমদানি, সেই আমদানি নির্ভরতা কমানোর বিষয়ে আমরা খুব সুনির্দিষ্ট আলোচনা করেছিলাম। এবং কতগুলো সুনির্দিষ্ট করণীয় আলোচনা করা হয়েছিল যে আমাদের দেশে আমরা যদি একটু পরিকল্পনা করি, আমরা যদি একটু উদ্যোগ নেই, তাহলে আমাদের এই যে সীমিত জমি যতটুকুই আমাদের আছে, সেই সীমিত জমিতেই আমাদের পক্ষে আরো অধিক ফলন ফলানো সম্ভব, ইনক্লুডিং পেঁয়াজ। আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে পেঁয়াজের যে সংকট, গণমাধ্যমে এগুলো সবই আলোচনা হয়েছে, বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। তার সুস্পষ্ট কারণটি হচ্ছে যে আমাদের দেশে যে চাহিদা, সেই চাহিদার বিপরীতে 8 লক্ষ টন পেঁয়াজ ঘাটতি থাকে। এটা হলো সহজ হিসাব। আমরা যা উৎপাদন করি, সেই উৎপাদনের আমরা প্রায় 25 লক্ষ টন আমরা উৎপাদন করি। সেই উৎপাদনের একটা অংশ নষ্ট হয়ে যায়। যেহেতু নষ্ট হয়ে যায়, পেঁয়াজ হচ্ছে একটা পেরিশেবল জিনিস, নষ্ট হয়ে যায় বলে আমরা সেটাকে সংরক্ষণ করতে পারি না, এবং সেই কারণে আমাদের ঘাটতির পরিমাণটা বেড়ে যায়। তো এটার পরিমাণগতভাবে বলা হচ্ছে 8 লক্ষ মেট্রিক টন। এই 8 লক্ষ মেট্রিক টন যদি আমরা পেঁয়াজ আমরা যদি আমাদের মধ্যে করতে পারতাম, তাহলে পরে আমাদের কিন্তু এই বিপদে পড়তে হতো না। এবং গত বছরের সেপ্টেম্বর মাসে গিয়ে আমাদের দেখলাম যে ভারত, তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল তাদের দেশে। তাদের পেঁয়াজ সংকট হতে পারে বা ইত্যাদি ইত্যাদির কারণে এবছরও ঠিক সেপ্টেম্বর মাসে এসেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করলো। এবং সরকার একটা, যেহেতু পূর্ব ঘোষণা ছিল না, সরকার বলার চেষ্টা করছে যে আমরা প্রস্তুতিহীনতার মধ্যে আছি। যদিও সরকার তো ওইভাবে বলে না, সরকারের বক্তব্য হচ্ছে আমরা বিকল্প সোর্স থেকে আমরা আমদানি করার চেষ্টা করছি। বিশেষ করে মিয়ানমার একটা বড় সোর্স, টার্কি একটা বড় সোর্স। এই জায়গাগুলো থেকে, আমাদের টার্কি, মিশর, এই জায়গাগুলো থেকে তারা পেঁয়াজ আমদানি করার চেষ্টা করছে। তো আমাদের বিশেষজ্ঞরা বিভিন্ন সময় বলে থাকেন যে আমাদের দেশের, আমাদের যে সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতার যদি আমরা পূর্ণ ব্যবহার করতে পারি, তাহলে পেঁয়াজের উৎপাদন বাড়ানো সম্ভব। সেজন্যই আমরা আমাদের শিরোনাম ঠিক করেছি, চাইলেই পেঁয়াজের উৎপাদন বাড়ানো সম্ভব। এই যে চাইলেই বাড়ানো সম্ভব কথাটা বলছেন, তাহলে আমরা চাচ্ছি না কেন? তাহলে বছর বছর আমরা এই সংকটের মধ্যে পড়ি কেন? আমরা কেন জনগণের ভোগান্তিটা বাড়াই? সংকটটা আসলে কোথায়, সেই বিষয়ে আমরা আলোচনা শুনবো। আজকে আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য যুক্ত আছেন আমাদের দেশের কৃষি খাতের অন্যতম উদ্যোক্তা ব্যক্তিত্ব এবং আমাদের বর্ষিয়ান কৃষিবিদ জনাব মোহাম্মদ মাসুম। তিনি সুপ্রিম সিডের চেয়ারম্যান, আপনারা সবাই জানেন। এবং মাসুম সাহেব, তিনি নানান পরিচয়ে আমরা তাদের দিতে পারি। মোট কথা একজন বর্ষিয়ান সংগঠক। এই বাংলাদেশের কৃষি যাদের হাতে এগিয়ে গেছে, তাদের মধ্যে অন্যতম মানুষ হচ্ছেন মোহাম্মদ মাসুম। তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা আমরা তার কাছে শুনবো যে পেঁয়াজের ও চাইলেই আমরা কিভাবে পেঁয়াজ উৎপাদন বাড়াতে পারি। আমাদের সঙ্গে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্ত হয়েছেন, আমাদের ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের উপপরিচালক, ডিডিডিএই ফরিদপুর, ডক্টর হজরত আলী। ডক্টর হজরত আলীও, তিনি, আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন ধরে কৃষি সম্প্রসারণে কাজ করছেন। এবং বিশেষ করে ফরিদপুর এবং পাবনা, এই দুটো অঞ্চল যেহেতু পেঁয়াজ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা আজকে তাকে সাথে পেয়েছি। তিনিও আমাদের গভর্নমেন্ট পার্সপেক্টিভ থেকে হয়তো কথাটা বলতে পারবেন, বিশেষ করে সম্প্রসারণের জায়গা থেকে চ্যালেঞ্জ গুলো কোথায়। চাইলেই আমরা উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমরা চাইছি না কেন, কোথায় সমস্যা, সেই ব্যাপারে তিনি আমাদের সঙ্গে আজকে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিতে পারবেন বলে আশা করি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর আনিসুর রহমান। আমরা সবাই জানি তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভ্যালু চেইন এক্সপার্ট এবং বিসিএফ ফাউন্ডেশনের সদস্য। তিনিও এই ভ্যালু চেইনের সমস্যাটা কোথায় হচ্ছে, কেন আমরা যোগান এবং আমাদের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য আনতে পারছি না, সেই ব্যাপারেও তিনি তার মতো করে মতামত দেবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবেন জনাব রেজাউল করিম সিদ্দিক। মাটি ও মানুষের সঙ্গে লেগে থাকা মানুষ, 3 যুগের বেশি সময় ধরে তিনি কৃষি এবং কৃষকের সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলছেন, অনুষ্ঠান করছেন বাংলাদেশ টেলিভিশনে, আমরা সবাই জানি। আজকে তিনিও আমাদের সঙ্গে আছেন। রেজা ভাই একটু শারীরিক ভাবে
একটু সমস্যার মধ্যে আছেন আমি যতটুকু জানি। যদি রেজা ভাই সুস্থতা মনে করেন, ভালো মনে করেন, তাহলে আপনি সঞ্চালনা করুন, অথবা আপনি যদি একটু কম কথা বলতে চান তাহলে আপনার পক্ষে আমি কথা বলার দায়িত্ব নিতে পারি, নিয়ে আপনি আপনার অল্প অল্প কথায় আপনি পরিস্থিতিটা তুলে ধরতে পারেন। তবে আমি খুব খুশি হব যদি আপনি সঞ্চালনার কাজটি করেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি, দর্শক মন্ডলী। জি রেজা ভাই, আমি এটি শেষ করে নিই কথাটা। আচ্ছা, কথাটা শেষ করে নিই। দর্শক মন্ডলী, আপনাদেরকেও আমি স্বাগত জানাই বরাবরের মতো। মোহাম্মদ আলম ভাই, শামসুল আলম ভাই, তিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন, বলছেন ওয়াচিং দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো দেখছেন, প্রায় 12 জনের বেশি এখন অনলাইনে আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন। বরাবরের মতোই আমরা আপনাদের প্রশ্নগুলো আলোচকদের কাছে নিয়ে যাব। রেজা ভাই, আপনি কি যেন বলছিলেন? হ্যাঁ, আসলে আমি এমন একটা জটিল সংকটে আছি, সেটি হচ্ছে এই দন্তের এই কর্নার থেকে এই পর্যন্ত একটি নার্ভের প্রচন্ড পেইন, আমি খুব বেশিক্ষণ কথা বলতে পারি না। সেই জন্যে আমার কাছে মনে হয় যে সঞ্চালনার কাজটি আতাউর রহমান মিঠুন আপনি করুন। আমি যেখানে যেখানে আমার মতামত দেওয়ার প্রয়োজন মনে করবো, বা আপনি যেখানে যেখানে চাইবেন আমি আমার কথা একটু বলতে পারবো। আপনাকে বিনীত অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রেজা ভাই। আপনি দাঁতের ব্যথায় আছেন, আমরা এটা জানি যে দাঁতের ব্যথা হচ্ছে সব ব্যথার মধ্যে একটা খুবই গুরুতর একটা পেইন। বিসেফ ফাউন্ডেশন থেকে আজ এখানেই আছি, আর সম্ভবত আমাদের জয়নুল আবেদিন স্যার আমেরিকাতে, কানাডাতে বসে তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন। স্যার, আপনিও চলে আসুন যদি আপনি ভালো বোধ করেন, এক ফাঁকে চলে আসুন। আমি মাসুম ভাইকে দিয়ে শুরু করতে চাই। আজকে মাসুম ভাই এবং ডিডিডিএই আপনাদের কথাই আমরা বেশি করে শুনতে চাইবো। তো মাসুম ভাই বেসরকারি উদ্যোক্তার জায়গা থেকে বলবেন, আর ডিডিডিএই হযরত আলী সাহেব তিনি সরকারের জায়গা থেকে কথা বলবেন। আমরা আপনাদের কথাই বেশি করে শুনতে চাই। প্রয়োজন হলে আমরা কথা বলবো, না হলে আমরা বেশি কথা বলবো না। মোহাম্মদ মাসুম সাহেব। মাসুম ভাই। মিঠুন ভাই, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আসলে গত বছর পেঁয়াজ নিয়ে যে আমাদের হইচই কাণ্ড ঘটে গেল, তারপরে আমরা ভাবি নাই যে এবছর আবার সেরকম একটা সংকটের সম্মুখীন আমরা হব। কারণ যে দেশ থেকে আমাদের বেশি পেঁয়াজ আসে সেই দেশে যে সংকট হবে সেটাও আমরা চিন্তা করতে পারিনি। ক্লাইমেটের ব্যাপার আছে অবশ্যই। তবে আমার বক্তব্য শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী আমদানি রপ্তানির যে প্রটোকল আছে, সেই প্রটোকল অনুযায়ী কোনো একটি দেশ অন্য একটি দেশ অথবা সরবরাহকারীর উপরে যদি কোনো চুক্তি থাকে, কোনো যদি এলসি দেওয়া থাকে, তাহলে কিন্তু সেটাকে অনার করতে হবে। সেটাকে অনার না করার কোনো বিকল্প নাই। সুতরাং আমাদের দেশের আমদানিকারকরা যদি এলসি খুলে থাকেন এবং সেটা আটকানো কোনো কারণবিহীন আটকানোটা উচিত হবে না, এবং সেটা যদি আটকানো হয় তাহলে তার জন্য কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের অভিযোগ করার সুযোগ আছে। এটা আমি আমাদের আমদানিকারকদের জানিয়ে দিতে চাই। এমনকি যদি সে দেশের রাষ্ট্র এটার রাষ্ট্রীয় কারণে যদি হয়, তাহলে সেটার একটা যুক্তিযুক্ত কারণ থাকতে হবে বন্ধ করার জন্য। হঠাৎ করে আমার চুক্তি, আমার এলসি এটাকে পালন না করে যদি বন্ধ রাখা হয় তাহলে সেটা সঠিক নয়। যাই হোক, পেঁয়াজের উপরে আমি আসলে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আমাদের আজকের যে শিরোনাম যে আমরা চাইলেই পেঁয়াজ উৎপাদন বাড়াতে পারি, হ্যাঁ আমরা চাইলেই পেঁয়াজ উৎপাদন বাড়াতে পারি, কিন্তু তাতে কি আমার সংকট কাটবে? আমার মনে হয় না। কারণ হচ্ছে যে এই জন্য না যে পেঁয়াজ একটা পচনশীল দ্রব্য। আমি যদি একসাথে উৎপাদন বাড়িয়ে ফেলি, তারপরেও পেঁয়াজের যে সংরক্ষণ আমরা দেশে আমরা করতে পারি 5 মাস। আমাদের যে জাতগুলো আছে সেগুলো 5 মাস, 6 মাস, 7 মাস থাকে, এবং কোল্ড স্টোরেজেও এটা খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না। তার ফলে কি দাঁড়ায়, আপনি যদি আপনার ভারতের দিকে তাকান তাহলে সেখানে আপনি দেখবেন যে সেখানে প্রায় সারা বছর ধরেই কিন্তু পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। ওদের একটা সোয়িং হয় আপনার জুলাই আগস্ট মাসে, সেটা তো ওরা হারভেস্ট করে আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে, এটাকে বলা হয় খরিফ ক্রপ। তারপর ওরা লেট খরিফ একটা করে, সেটা হলো অক্টোবর নভেম্বরে ওনারা লাগান, সেটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে সেটা আপনার ফসলটা ঘরে তোলা হয়। তারপরে মূল যেটা সেটা হলো আপনার রবি ক্রপ, ডিসেম্বর জানুয়ারিতে লাগায় এবং সেটা মার্চ এপ্রিল মেতে হারভেস্ট হয়। তো সুতরাং তারা আপনার অক্টোবর থেকে আরম্ভ করে প্রায় 8 মাস তাদের ফ্রেশ ক্রপ থাকে।
তাদের অ্যাকচুয়ালি যেটা থাকে না সেটা হলো জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর, এই 4টা মাস কিন্তু তাদের ড্রাই সিজন, তখন তাদের কোনো উৎপাদন থাকে না, তাদের যে আগের যে উৎপাদন আছে সেটা দিয়ে তাদের চালাতে হয়। তো তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশে কি আছে, আমাদের বাংলাদেশে আমাদের খরিফের কোনো নাই, খরিফে আমরা কোনো চাষ করি না। সামার যেটা আমাদের করার কথা সেটা তো আমরা এখনো সেভাবে শুরু করতে পারি নাই। লেট যে খরিফ আছে সেখানে আমরা আমাদের কোনো চাষ করতে পারি না, আমরা শুধু রবিতে চাষ করি, মানে আমরা শীতকালে চাষ করি। শীতকালে চাষ করলে সেই ক্রপটা আমাদের আসে মার্চ এপ্রিলে প্রোডাকশন হয়, এবং সেটা দিয়ে আমরা সারা বছর চলতে চাই। কিন্তু সেটা দিয়ে কিন্তু আমি সারা বছর চলতে চাইলেও আমি চলতে পারবো না। মার্চ এপ্রিলে ধরুন আমি আমার যে 24 লক্ষ টন আমার চাহিদা আছে সেটা আমি উৎপাদনই করে ফেললাম, কিন্তু এটা আমি সংরক্ষণ করতে পারবো না 12 মাস আগামী প্রোডাকশন পর্যন্ত। তো সুতরাং আমাদেরকে মূল যে কাজ যেটা করতে হবে যে আমার উৎপাদন বাড়তে হবে আমাকে, এবং বিভিন্ন সিজনে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমাদের চালের ব্যাপারে কি হয়, আমরা 3টে ক্রপ করি চাল, সেজন্য আমরা কখনো চালের খুব একটা সংকট পাই না। আমার একটা চাল উৎপাদন মৌসুম শেষ হলে পরবর্তী আরেকটা মৌসুম আসে, পরবর্তী আরেকটা মৌসুম আসে, বড় আউশ আমন ইত্যাদি। কিন্তু পেঁয়াজের বেলায় আমাদের সেই সুযোগটা নাই। সেই সুযোগটা নাই মানে কি, সেই সুযোগটা আমরা সৃষ্টি করতে পারিনি। তো সেজন্য আমার অ্যাকচুয়ালি গবেষণার ব্যাপার এটা, আমাদের বাড়ি এবং আমাদের ডিডি সাহেব বলতে পারবেন যে আমাদের বর্ষাকালীন যে পেঁয়াজ চাষ এটা আমাদেরকে আনতে হবে, করতে হবে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বর্ষাকালে আমাদের পেঁয়াজের চাষ করে সেখানে উৎপাদন বাড়াতে পারি, তাহলে কিন্তু সেটা দিয়ে আমরা প্রায় 2 মাস 3 মাস 4 মাসের আমাদের চাহিদার আমরা যোগান দিতে পারি। আর বাকি যেটা রবি মৌসুমে আমরা যে চাষটা করব সেখানে যদি আমরা আমাদের এরিয়া আমরা বাড়াই, এরিয়া বাড়ানোর আমাদের সুযোগ আছে, সেখানে যদি আমরা এরিয়া বাড়াই তাহলে আমরা বাকি আরো 7-8 মাস আমাদের সেই রবি মৌসুমে যে উৎপাদন হবে সেটা দিয়ে আমরা চলতে পারবো। এখন প্রশ্ন হলো যে আমি উৎপাদনটা কিভাবে, আমি এখন ধরি যে আমাদের রবি মৌসুমে আমরা করছি, রবি মৌসুমে আমরা যেটা করছি আমাদের উৎপাদন আসলে খুব কম। আমরা বলে থাকি যে আমাদের হেক্টর প্রতি 6 টন 7 টন, আবার এখানে যে ভালো বীজ যদি আমরা দিই তাহলে 8 টন 9 টন হয়। আপনার বহির্বিশ্বে যেখানে উন্নত দেশ অথবা ভালো দেশগুলিতে সেখানে এগুলো আপনি 17 টন 18 টন পর্যন্ত হেক্টরে উৎপাদন হয়। আমাদের এখানে উৎপাদনের এই প্রধান অন্তরায় হলো যে আমাদের বীজের, আমি যেহেতু বীজের লোক, আমাদের বীজের সরবরাহের একটু এখানে ভালো বীজের সরবরাহের, মানসম্মত বীজের সরবরাহে এখানে অপ্রতুলতা রয়েছে। আমরা রাফলি ধরি যে আমাদের প্রায় 250-300 টনের মতো বীজের চাহিদা আছে। এই 250-300 টন বীজের চাহিদার বিপরীতে আমরা উন্নত মানসম্পন্ন বীজ আমাদের বেসরকারি খাত সরকারি খাত সব মিলে আমরা থার্ডলি আপনি 30 থেকে আপনার 40 টন বীজ আমরা কিন্তু সরবরাহ করে থাকি। বীজের সমস্যাটা আমাদের দেশে যে আমরা দেখেছি যে আমরা বীজ উৎপাদন করে সেই বীজটা আমরা সংরক্ষণ করতে পারি না। ভাই আপনি কি বললেন যে 300 টনের বিপরীতে 250-300 টনের বিপরীতে আমরা মাত্র 40 টন সরবরাহ করতে পারি? আমরা উন্নত মানের বীজ মানসম্পন্ন বীজ আমরা কোম্পানি অথবা বিএডিসি সহ আমরা 40 টনের মতো আমরা সরবরাহ করি। বাকি যেটা আসে এটা চাষিরা নিজেরাই করেন, নিজেদের। বাকি আর একটা সামান্য অংশ আপনার ভারত থেকে চোরাই পথে বা আমদানিও হয় কিনা আমি জানি না, হতে পারে, অথবা আপনার চোরাই পথে আসে, এবং ওই সমস্ত বীজগুলো আপনার মোটেও মানসম্পন্ন না। এবং আমাদের চাষিরা যে বীজটা ঘরে রেখে যেটা আপনার লাগান সেটাও একে তো মান নাই, তার উপরে এগুলোর আপনার অঙ্কুরোদ্গম ক্ষমতাও আপনার কমে যায়। এগুলি 40% 50%-এর উপরে অঙ্কুরোদ্গম হয় না, সেজন্য সেখানে বীজের পরিমাণ সেখানে ডাবল করে দিতে হয়। আর আমরা যেটা মানসম্পন্ন বীজ দিই সেগুলোর আপনার অঙ্কুরোদ্গম ক্ষমতা হলো 80%, 85%, 90%। এখানে একটা টেকনিক্যাল সমস্যা হলো যে আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়াতে আপনার পেঁয়াজের বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ধরে রাখা যায় না। সেই জন্য যেটা আমরা করি, আমাদের কোম্পানি যেগুলো করি, এটা বীজটা আমরা বাইরে থেকে উৎপাদন করে নিয়ে আসি, আমেরিকা অথবা সাউথ আমেরিকা থেকে উৎপাদন করে সেই বীজ আমাদের দেশে এনে তারপরে সেটা আমরা বাজারজাত করতে থাকি।
তো এটা আপনার আমাদের আবহাওয়ার কারণে আমাদের এই সমস্যাটা আমাদের এখনো আমাদের সমাধান হয়নি। আমাদের বিজ্ঞানীরা হয়তো চেষ্টা করে দেখতে পারেন যে আমাদের এই জলবায়ুতে আসলে পেঁয়াজের বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ধরে রাখা খুব কঠিন। তো যাই হোক, এটা হলো আমাদের এই মানসম্পন্ন বীজ যদি আমি সরবরাহ বাড়াতে পারি, তাহলে আমাদের উৎপাদন হেক্টর প্রতি অনেক বেড়ে যেতে পারে। আমাদের চাষিরা যে বীজটা নিজেরা ব্যবহার করেন, আমার কাছে সেরকম সঠিক অথেন্টিক তথ্য নাই, কিন্তু আমার ধারণা সেটা আপনার হেক্টর প্রতি 4 থেকে 5 টন 6 টন এরকম হয়তো আপনার আমরা পেঁয়াজ পাই। আর যেটা আমরা আমাদের মানসম্পন্ন বীজ যেটা আমরা দিই, সেটা আমরা 8 টন 9 টন পর্যন্ত সেটা থেকে আমরা উৎপাদন পেতে পারি। কিন্তু আমরা যদি আরো বেশি ভালো জাতের যদি আমরা বীজ যদি মানে ভালো জাত যদি আমরা উদ্ভাবন করতে পারি, আমাদের গবেষণার ব্যাপার আছে, গবেষণা করে যদি পারি, তাহলে কিন্তু আমরা 11, 12, 13, 14 টন পর্যন্ত যদি আমরা উৎপাদন নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বর্তমানে যে 2 লক্ষ হেক্টর জমিতে আমাদের যে চাষ হয়, সেই চাষেই কিন্তু আমাদের চাহিদা যেটা আছে সেটা পূরণ করা সম্ভব। কিন্তু সেটা হয়তো অনেক সময় লাগবে যে আমাদের সেই জাত উদ্ভাবন করতে। সুতরাং আমাদের হাতের যে জাত, আমাদের ছোট পেঁয়াজ যেগুলো তাহেরপুরি অথবা ফরিদপুর যে পেঁয়াজগুলো, এগুলো জাতেও ছোট এবং এগুলোর উৎপাদন ক্ষমতা অনেক কম। এই জাতগুলো যদি আমরা এইটার আপনার ঝাঁজ বজায় রেখে যদি আমরা উৎপাদন বেশি নিতে পারতাম, তাহলে সেটা আমাদের একটা সমস্যার সমাধান হতো। তো আমার কথা হলো যে আমাদের ভালো বীজ লাগবে, এবং যে সমস্ত এলাকাতে আমাদের বর্তমানে চাষ হচ্ছে, আমরা জানি যে আমাদের বাংলাদেশের পাবনা, বগুড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, এই সমস্ত এলাকায় পেঁয়াজের চাষ হয়, পেঁয়াজের চাষ হয়। এবং সেখানে আপনার পেঁয়াজ চাষিদেরকে পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। একটা আমরা হিসাব করে দেখেছি যে আমাদের পেঁয়াজের উৎপাদন খরচ কত, এটা খুবই গুরুত্বপূর্ণ যে উৎপাদন খরচ কত এবং চাষিরা কি দামে সেটা বিক্রি করতে পারে। এখন উৎপাদন খরচ যদি চাষিরা নিজেরা যে সমস্ত বীজ যে লাগান যার উৎপাদন খুবই কম হয়, সেটা আপনার রাফলি আমরা ধরে নিতে পারি কেজি প্রতি আপনার 20 টাকা, 21 টাকা, 22 টাকা পরে, সেটা বছর টু বছর ভ্যারি করে, সেটা নির্ভর করে ক্লাইমেটের উপরে, বৃষ্টি বাদল ইত্যাদির উপরে। তো আমি যদি 20 টাকা 21 টাকা যদি আমি পেঁয়াজের প্রতি কেজি উৎপাদন খরচ হয়, তাহলে আমি সেটা কত টাকা বিক্রি করি। এবং দেখা যাচ্ছে যে উৎপাদন মৌসুমে আমাদের পেঁয়াজের দাম কমে যায়, চাষিরা তখন 20 টাকাও পায় না, তাদেরকে অনেক কম দামে পেঁয়াজ ছেড়ে দিতে হয়। পেঁয়াজ হলো পেরিশেবল, সুতরাং এটা তো আপনার ধরে রাখা যাবে না, তারা এটা ছেড়ে দিবে। তো সেক্ষেত্রে আমাদের চাষিদেরকে আমরা কিভাবে উৎসাহী করতে পারি, তাকে যে ন্যায্য যে মূল্য, তার যদি 20 টাকা তার যদি খরচ হয়, তাহলে কি করে সে 25 টাকা 30 টাকা তাকে আমরা দিতে পারি, এইটা আপনি চিন্তা করা দরকার সরকারের তরফ থেকে, অথবা সবাই মিলে এটাকে একটা যে ন্যায্য দাম, একই কথা যে অন্যান্য ফসলের মতো এটারও একটা মিনিমাম প্রাইস কিভাবে চাষিদেরকে দেওয়া যায়, সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু চাষিরা নিজ উদ্যোগেই আপনার উৎপাদন বাড়াবেন, আপনার এরিয়া বেশি করতে পারবেন। আমরা হিসেব করে দেখেছি যে আমরা আমাদের বর্তমানে যে উৎপাদন ক্ষমতা রয়েছে অথবা পার হেক্টর যে ইল্ড হয়, আমরা যদি 50 থেকে 60,000 হেক্টর বেশি জমিতে আমরা চাষ করি, তাহলেও কিন্তু আমাদের যে গ্যাপটা আছে 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ টন যেটাই বলেন, এই গ্যাপটা অথবা এই ঘাটতিটা আমরা পূরণ করতে সক্ষম হব। কিন্তু আমার প্রশ্ন একটাই, আমি যদি ওই ঘাটতিটা পূরণ করতে সক্ষম হই, তারপরেও কিন্তু যেটা আমি উৎপাদন করব সেটা তো আমাকে 6, 7, 8 মাসে আমাকে এটা কনজিউম করে ফেলতে হবে। তো বাকি যে 4 মাস, সেই 4 মাসের কিন্তু আমাকে আমদানি করতেই হবে, যদি না আমি আপনি বর্ষাকালীন সময়ে আমাদের আবাদ উৎপাদনটা বাড়াই। তো এখানে আমার আরো একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের আমদানি এত সহজেই যে আমরা উৎপাদন করে আমদানি বন্ধ করে দিতে পারবো সেটা পারবো না। আমাদের আমদানি পরিকল্পনা থাকতে হবে। আমদানি পরিকল্পনা 2-3 ভাবে করা যায়। একটা হলো যে ঠিক আছে, ভারতে সবচেয়ে যখন দাম কম থাকে রবি মৌসুমে, তখন তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ করে, অথবা তখন আমরা
পেঁয়াজ আমদানি করে আমাদের দেশে আমরা স্টকটা রাখতে পারি, এটা একটা হতে পারে। আর একটা হলো যে আমরা শুধু একটা দেশের উপর নির্ভর না করে আমরা আমাদের সোর্সিং আরো বাড়াতে পারি। চীন একটা বড় সোর্স, আপনার চীন থেকেও কিন্তু আমদানি হয়, টার্কি থেকে তো আমদানি হয়, সেটা অনেক দূরে। তারপরে মায়ানমার থেকে আমদানি হয়, মায়ানমারের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে তাহলে সেখান থেকেও আমাদের আমদানি হয়। এবং মায়ানমারের পেঁয়াজ আমাদের পেঁয়াজের মতো ছোট এবং ঝাঁজ সমৃদ্ধ। তো আমদানির ব্যাপারে আমার একটা ব্যক্তিগত ধারণা হলো যে আমরা কন্ট্রাক্ট সিস্টেমে আপনি উৎপাদন করে নিতে পারি। চীনের সাথে এটা করা খুব সহজ। ভারতের সাথে যেহেতু ভারত প্রায় আপনার বন্ধ করে দেয়, সেজন্য ভারতের উপরে নির্ভর না করে যে আমরা অন্যান্য যে দেশগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমি কন্ট্রাক্ট গ্রোয়িং করে নিতে পারি, যে আমার যে লিড পিরিয়ড যেটা, যে সময়টাতে আমার আপনার চাহিদাটা বেশি থাকবে, সেই সময়টার জন্য আমরা ওখানে যদি উৎপাদন করে চুক্তিবদ্ধ উৎপাদন করি, তাহলেও কিন্তু সেটা আমাদের আমদানিকারকদেরকে করতে হবে, তাহলেও কিন্তু আমরা সেই সমস্ত দেশ থেকে সময় মতো আমাদের দেশে বীজ পেঁয়াজ আমদানি করতে পারবো। আমি বলতে চাই যে আমরা কিন্তু চাইলেও আমি উৎপাদন বাড়াইলেও কিন্তু আমার ঘাটতি থাকবেই আমার। সুতরাং এই ঘাটতির জন্য আমাকে আমদানির উপরে নির্ভর করতে হবে এবং আমাকে বিকল্প আমদানি সূত্র আমাদেরকে দেখতে হবে এবং সেখান থেকে আমাদেরকে আনার বন্দোবস্ত করতে হবে। এই বলে আমি আপাতত এখানে। ধন্যবাদ মাসুম সাহেব, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা আপনার বক্তব্যের যে চুম্বক পয়েন্ট গুলো পেয়েছি, তাতে আপনি ফান্ডামেন্টাল প্রশ্ন তুলেছেন যে উৎপাদন বাড়লেই কি আমরা সেটা সংরক্ষণ করতে পারবো, আর যদি সংরক্ষণ করতে না পারি তাহলে তো লস থাকবেই। আরেকটি বলেছেন আপনি জাতের কথা, যে আমরা হাই ইল্ডিং ভ্যারাইটিতে যদি আমরা যেতে পারি তাহলে পরে হয়তো, এবং আমরা যদি সামার করতে পারি, সামার সিজনে যদি আমরা পেঁয়াজটা করতে পারি টমেটোর মতো, তাহলে হয়তো ক্রাইসিস মিটিগেশনটা হতে পারে। তো আমরা এই ব্যাপারে আমাদের এখানে যুক্ত হয়েছেন ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা। প্রণবদাকে আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু আমরা প্রথমে একটু ডিডিডিআই এর কথা শুনতে চাই, কারণ ওনারা গভর্নমেন্টে আছেন এবং সম্প্রসারণের কাজটা করছেন, এবং উনি যেহেতু ফরিদপুরে আছেন, ফরিদপুর একটা প্রোডাকশন জোন, ফলে আমার মনে হয় যে মোহাম্মদ মাসুম যে কনসার্ন গুলো ব্যক্ত করলেন, সেই কনসার্নের প্রেক্ষিতে জনাব ডক্টর হযরত আলী, আপনি যদি আপনার বক্তব্যটি একটু তুলে ধরেন। আপনারা কি করছেন? আসসালামু আলাইকুম। আমি কি একটা প্রশ্ন দিতে পারবো কিনা ওনাকে? একটা প্রশ্ন দিই আমি। জি, প্রণবদা প্রশ্ন দিতে পারবেন, কোনো সমস্যা আমি প্রথমে দুঃখিত হচ্ছে এই জন্য যে আমি অনেকক্ষণ কানেকশনে থাকতে পারছিলাম না, এই নেটওয়ার্কের দুর্বলতার কারণে আমি জনাব মাসুম সাহেবের কথা পুরোপুরি শুনি নাই। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ফরিদপুরের যে পেঁয়াজ উৎপাদনের পরিস্থিতিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। গত বছর আমাদের এই ফরিদপুর জেলায় মোট ৩৯,৮৭৮ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল, যাতে আমরা উৎপাদন পেয়েছিলাম ৫,১৩,০০০ মেট্রিক টন। এখন এইখানে দুই রকমের পেঁয়াজ চাষ হয়। প্রথমে মুড়ি পেঁয়াজ, যেটার আবাদ প্রায় ৫,০০০ হেক্টর হয়। গত বছরে এই পেঁয়াজটা, মুড়ি পেঁয়াজ যখন আবাদ হয়, আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে পেঁয়াজের দাম হঠাৎ বেশি হওয়ায় এই মুড়ি পেঁয়াজ গুলো তেমনটা পরিপক্ক হতে পারে নাই। দাম বেশি থাকার কারণে লোকজনে উঠে উঠে বিক্রি করতেছিলেন। তারপরেও যে আমাদের ওই সময়ের চাহিদা, এলাকার চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জায়গায় এটা পাঠানো গিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বীজ উৎপাদনের একটা বিরাট ক্ষেত্র। গত বছরে আমাদের ১৪১৫ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করা হয়, যাতে ৮৫০ মেট্রিক টন বীজ উৎপাদিত হয়েছে, এবং এই পেঁয়াজের বীজগুলো আমাদের কৃষকদের কাছেই আছে। এই পেঁয়াজ বীজের মোটামুটি 1/3 এখানে প্রয়োজন হয়, বাকিগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে। ফরিদপুর জেলায় বিভিন্ন জাতের পেঁয়াজ উৎপাদন করে। এখানে বাড়ি পেঁয়াজ এক, যেমন আমাদের তাহিরপুরি আবাদ করে, একই সাথে বাড়ি পেঁয়াজ 4 আবাদ করছে, যেটার ফলন আমাদের বাড়ি পেঁয়াজ একের চেয়ে অনেক বেশি। ইদানিং কিছু কিছু লোকে বাড়ি পেঁয়াজ 6-এর দিকেও ঝুঁকছে, যেটা আপনার ফলন আরো বেশি। লাল তীরের কিং পেঁয়াজ আবাদ করে প্রতি বছরই, এটাই ফলন অনেক ভালো।
এছাড়া হাইব্রিড পেঁয়াজও আবাদ করে এখানকার কৃষকে। মোটামুটি আবাদযোগ্য জমির 27% জমিতে এখানে পেঁয়াজের চাষ হয়। এখন যেমনটি বলছিলেন আপনারা যে এই আমাদের উৎপাদন বাড়ানোর ব্যাপারে কিরকম আমাদের সুযোগ আছে, এখানে আমি মনে করি উৎপাদন বাড়ানোর সুযোগ আছে। আমরা যদি এই জাত অধিক উৎপাদনশীল আমাদের কৃষি গবেষণার যে জাতগুলো আছে এইগুলো এই পরিমাণ জমিতে আবাদ করেই আমরা অনেক বেশি উৎপাদন পেতে পারি, এবং সেই অনুযায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কাজ করে যাচ্ছি যাতে অধিক ফলনশীল জাতগুলোই আমাদের কৃষক ভাইরা চাষ করেন। অন্যদিকে আমাদের এই যে উৎপাদিত যে পেঁয়াজ গুলো, এই পেঁয়াজের একটা বিরাট অংশ পচে যায়। এই পচে যাওয়ার কারণে এটা যদি আমরা কিছু পচনের হার যদি কমে আনতে পারি, তাইলেও কিন্তু আমাদের এই উৎপাদিত পেঁয়াজে আমরা আরো বেশ কিছুদিন এই পেঁয়াজ গুলো আমরা আমাদের কৃষক ভাইরা বাজার অথবা ব্যবসায়ীরা বাজারে আনতে পারেন, আমরা এই পেঁয়াজ দীর্ঘদিন পাবো। আবার আরেকটা বিষয় যে এখানে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজকে জনপ্রিয় করার চেষ্টা করছি। গত বছরে আমাদের বেশ চাহিদা ছিল, কৃষকদের চাহিদাও ছিল। আমরা চাহিদা অনুযায়ী বীজ সাপ্লাই না পাওয়ার কারণে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদটা আশানুরূপ হয় নাই। অন্যদিকে যেটুকু আবাদ করা হয়েছে অতিরিক্ত বৃষ্টি এবং কোন কোন জায়গায় বন্যায় পানি ওঠার কারণে আবাদটা কম হয়েছে। তা আমাদের প্রচেষ্টা আছে যে শীতকালীন পেঁয়াজের সাথে সাথে আমরা যদি এই গ্রীষ্মকালীন পেঁয়াজটাকে এখানে জনপ্রিয় করতে পারি, যে চেষ্টাই আমরা করছি, তাতেও উৎপাদন বাড়ানোর সাথে সাথে যোগান বাড়বে। আরেকটা বিষয়, এখানে মশলা গবেষণা ইনস্টিটিউটের অফিস আছে, ওনারা পাতা পেঁয়াজের এই চারা সরবরাহ দিচ্ছেন, এবং আমরাও কৃষকদের মাঝে বাসা বাড়িতে আমাদের অভিজাত লোকজনদের মাঝেও এটা ছড়ায় দেওয়ার চেষ্টা করতেছি যে এরা যদি টবে চাষ করেন অথবা মাঠেও যদি চাষ করেন, বসত বাড়িতে চাষ করেন করে পেঁয়াজের পরিবর্তে যদি পাতা ব্যবহার করা যায়, তাহলেও কিন্তু আমাদের বাজারে পেঁয়াজের উপরে চাপটা কমবে। এখন আগামী বছরে আমাদের যেটা আমরা করতে চাচ্ছি যে ওই তাহেরপুরি পেঁয়াজ, যদিও এটার কি স্টোরেজ ক্যাপাবিলিটি ভালো, এটার ফল আবাদ কিভাবে একটু কমিয়ে আমরা যদি বাড়ি পেঁয়াজ 4, বাড়ি পেঁয়াজ 6, লাল তীর কিং বা হাইব্রিড যে জাতগুলো আছে এগুলো বেশি আবাদ করলে আমরা অধিক ফলন বা উৎপাদন পাইতে পারি। এছাড়া ওই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় ফরিদপুরে কিছু পেঁয়াজ সংরক্ষণাগারের, যেটা হয়তো আমাদের দেশীয় পদ্ধতিতেই সংরক্ষণাগার অবকাঠামো নির্মাণের একটু উদ্যোগ আছে, হইলে হয়তোবা এদের যে স্টোরেজ যেসব নষ্ট হয়ে যায়, আমরা মোটামুটি বলে থাকি 10% পেঁয়াজ এভারেজে নষ্ট হয়ে যায়, এই নষ্টটা যদি কিছু কমাইতে পারি তাইলেও কিন্তু আমাদের আমদানি নির্ভর কিছু কমবে। আর প্রণবদা, আপনি কি যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন? আমি হযরত আলী সাহেব আপনার কাছে একটা প্রশ্ন আমার, যেটি জনাব মাসুম সাহেব শেষ করলেন সেই জায়গায় আমি জানতে, এখন আমাদের চ্যালেঞ্জ কিন্তু তিনটা হলো যে একটি হলো উৎপাদনশীলতা বাড়ানো, মানে বেশি উৎপাদনশীল পেঁয়াজের বীজ কি আছে সেটি একটি চ্যালেঞ্জ, আর হলো যে সংরক্ষণ করা যাবে বেশি দিন তেমন বীজ কোনটা, আর অনিয়ন সামার অনিয়ন, এই যে তিনটা জায়গা আমরা কোন জায়গায় কাজ করছি? আমরা কি উৎপাদনশীলতা বাড়বে এমন পেঁয়াজ বেশি চাষ করব, নাকি সংরক্ষণ করা যায় এমন পেঁয়াজ বেশি চাষ করব, নাকি আমরা সামার অনিয়ন করলে এই সামার অনিয়ন যখন আমাদের ঘাটতি হয়ে যায় তখন আমরা মেকআপ করতে হবে? এই পরিকল্পনা নিয়ে কোনো কাজ গত বছর হয়েছে কিনা? কারণ গত বছর সেপ্টেম্বর মাসে আমরা অসুবিধায় পড়েছিলাম, তারপরে গত 1 বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর তারা এই পরিকল্পনার মধ্যে আসলো কিনা? আমরা 1 বছর পরে কিন্তু এই আলোচনাটা করছি, কিন্তু আপনাদের মাঠ পর্যায়ে এটার কোনো নির্দেশনা পরিকল্পনা আছে কিনা যে আমরা কোনটা করব? আমরা কি উৎপাদনশীলতা বাড়াবো, নাকি সংরক্ষণশীলতা বাড়াবো, নাকি যখন পেঁয়াজ থাকবে না সেই মৌসুমে পেঁয়াজ করব? এই পরিকল্পনা করেছেন? আচ্ছা, এই জায়গাটা আমাদের জি আচ্ছা, আমাদের যেটা সেটা হলো যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজে আমাদের ফল উৎপাদনশীলতা বা উৎপাদন বাড়ানো মেইনলি। এখন স্টোরেজের ব্যাপারে আমি মাননীয় সচিব মহোদয়ের সাথে একদিন আমাদের আলাপ হইতেছিল যে এই মুহূর্তে এই পেঁয়াজ স্টোরেজ করলে 3-4 মাস যে স্টোরেজের সময়টা, বাকি সময়টা এই স্থাপনা যদি পরিচালনা করা হয় তাহলে ওই স্টোরেজের জন্য ব্যয় বেড়ে যায়। এদিকে কৃষকরা
নিজেরাও কিন্তু ওই স্টোরেজে নিয়ে কোল্ড স্টোরেজ যদি করা হয় খুব বেশি আগ্রহী বলে আমার কাছে মনে হয় না। হয়তো যদি সস্তায় সস্তায় যদি এরা ওখানে ওনারা স্টোরেজ করতে পারেন তাইলে হয়তো পারবেন, কিন্তু আমাদের স্টোরেজের ব্যাপারে চেয়ে যে ওই উৎপাদনশীলতা উৎপাদন বাড়ানো, সামার অনিয়ন বাড়ানো এবং পাতা পেঁয়াজের দিকেও আমাদের যাওয়ার জন্য নির্দেশনা আছে। আমরা সেই অনুযায়ী ওই মোটিভেশনাল কাজগুলো করছি। আর উন্নত পেঁয়াজ যে আমরা একটা শুনেছিলাম যে মশলা গবেষণা ইনস্টিটিউট উন্নত জাতের পেঁয়াজের বীজ করে রেখেছে, কিন্তু সেটা বিএডিসি মাঠে আনছে না বা কৃষকের হাতে সেটা পৌঁছচ্ছে না, সেটা কি সত্য? বা গত বছর থেকে এইবার তেমন বীজ আমরা কত বেশি দিতে পারলাম কৃষকদের, বা কোনো প্রোগ্রাম কি আপনারা করেছেন যে আগামী বছর এইটা হবে, বা এই পরিকল্পনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি নিয়েছে? গতকাল আমাদের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মঈদ আপনাদের মহাপরিচালক উনি বলেছেন যে আরো 1 লক্ষ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ বাড়ানোর একটা পরিকল্পনা তারা করছেন। সেটার কোনো সুযোগ কতটা আছে? আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, গবেষণা ডক্টর শৈলেন্দ্র বলেছিলেন যে ঈশ্বরদীতে আখের সঙ্গে সহ চাষ হিসাবে পেঁয়াজের চাষ হচ্ছে, সেটাও বাড়ানোর কোনো পরিকল্পনা বা সেটার অবস্থা কি আপনারা জানেন কিনা? আমি ফরিদপুরের ব্যাপারে বলতেছি যে এখানে প্রতি বছরই আবাদের পরিমাণ বাড়তেছে। আবাদি জমি যেখানে 2009-10 সালে 19,700 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, সেইখানে 2019-20 অর্থ বছরে প্রায় 40,000 হেক্টরের জমিতে এই পেঁয়াজের আবাদ হয়েছে। সেই দিক থেকে আবাদ বাড়তেছে। এই বছরে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কৃষক সমাবেশে অথবা জনপ্রতিনিধিদের কাছে আমরা বলতেছি যে আপনারা পেঁয়াজের আবাদ আরো বাড়ান, পেঁয়াজের আবাদ আরো বাড়ান, দরকার লাগলে আমরা ধানের আবাদ কমাইয়া ধান যদি ওই ভিড় পরিবর্তে যদি হাইব্রিডে যাইতে পারি তাহলে ধানের উৎপাদনও বাড়বে, একই সাথে পেঁয়াজের আবাদি জমি এখানে বাড়ানোর যেটুকু সুযোগ আছে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে সেই জায়গাটা বাড়ানো। অন্যদিকে আমরা ভ্যারাইটিটা চেঞ্জ করতে বলতেছি এদের, কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে এই স্টোরেজের ব্যাপারে বাড়ি পেঁয়াজ 1 অথবা তাহিরপুরি যে জাতটা, এটা ওই স্টোরেজে দীর্ঘদিন ভালো থাকে, কিন্তু ফলন এটা বাড়ি পেঁয়াজ 4 এর অর্ধেক। এখন আমরা যদি উৎপাদনশীলতা বাড়াইতে চাই তাহলে অবশ্যই আমাদের বাড়ি পেঁয়াজ 4, বাড়ি পেঁয়াজ 6 এদিকে যেতে হবে। অন্যদিকে ইয়ার রাউন্ড অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য আমাদের সামার অনিয়নে যেতেই হবে, যেহেতু এই সামার অনিয়নটা যখন আসবে তখন তো বাজারে পেঁয়াজের বেশ ঘাটতি থাকে, সেজন্য সামার অনিয়নে আমাদের যেতেই হবে। এইখানে আমার মনে হয় আমাদের আরো কাজ করতে হবে যে কিভাবে এটা জনপ্রিয় করা যায়। ঠিক যে উৎপাদনশীলতা বাড়ালেও লাভ নাই, কারণ সংরক্ষণ করতে চাষির আগ্রহ না বা সংরক্ষণ করার সুযোগ কম। আবার যদি সংরক্ষণের চাষ করি তাহলে সেটাও আমরা পারবো না, কারণ সেটা একসময় শেষই হয়ে যাবে। তাহলে তো আমার সামার অনিয়নে বেশি সুবিধা। আর হলো যে আমরা তাই ভাবতেছি যে এটা কিভাবে ইয়ার রাউন্ড করা যায় পেঁয়াজটাকে, যে আমরা উইন্টারের পেঁয়াজ রবি পেঁয়াজ করব, আর সামারে যদি সামার অনিয়ন আমরা করতে পারি তাইলেই আমাদের ওই যে সমস্যাগুলো হচ্ছে যে পচে যাচ্ছে অথবা এক সময় ক্রাইসিস পড়তেছে, এটা হয়তো হবে না। তাহলে সামার অনিয়ন বাড়ানোর অসুবিধাটা কোথায় বা প্রতিবন্ধকতাটা কি, সেটা কিভাবে আমরা অতিক্রম করতে পারি? এখন সামার অনিয়নটা আসলে হাইল্যান্ডে করতে হবে। এখানে আমাদের ফরিদপুরে আমরা তো চেষ্টা চালাচ্ছি, কিন্তু এখানে ম্যাক্সিমাম জমিতে করে কি এরা পেঁয়াজের জমিতে পাট বুনে দেয়, পাট বুনে দিয়ে ওর মধ্যে আবার ওই আমনের বীজ জার্মিনেটেড সিড এখানে ব্রডকাস্ট করে দেয়, যে কারণে এই জায়গাতে ওই জমিগুলো অনেক জমি একটা সময় পানিতে ডুবে যায়। সেই হেতু হয়তোবা সামার অনিয়নের সুযোগ এখানে অত বেশি নাই, কিন্তু দেশের ওই উত্তর পশ্চিমাঞ্চল যে জায়গাগুলো উঁচু কখনো পানি হয় না বা বরেন্দ্র এলাকা, এখানে মনে হয় আমাদের একটু কাজ করার সুযোগ থাকবে। কিন্তু রাজশাহী নাটোরে তো অপেক্ষাকৃত কিছু পেঁয়াজ হয়, ওই জায়গাটা তো বেশ উঁচু আমাদের এই ফরিদপুরের চেয়ে এবছরে ফরিদপুরের 7টা উপজেলা বন্যায় নিমজ্জিত হয়ে গেছিল, সেই জন্য এই রিস্কটা কিন্তু এখানে থেকে যায়। তবু আমাদের চেষ্টা আছে যে কিভাবে এটা বাড়ানো যায়, আমরা ওই মোটিভেশনাল ওয়ার্ক করে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই দর্শকরা আরো কোনো আলোচনা, আমাদের অতিথিবৃন্দ আরো কিছু আলোচনা করবেন। আমি কিন্তু একটা মন্তব্য করে এসেছি, আসলে এখন আমাদেরকে মোটিভেশন করতে হবে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি বিভাগকে, তারা যেন এই উদ্যোগগুলো ঠিকই নেয়। কারণ গতবারের তুলনায় এখন যেই সমস্যা পড়লাম,
আমরা কিন্তু কোনো পদক্ষেপ তেমন দেখলাম না। এই চাষিরা নিজের উদ্যোগে কিছুটা করেছে, কিন্তু সমন্বিত কোনো পরিকল্পনার কথা কিন্তু এখনো বলতে পারছেন না তারা। যদিও তারা মনে করে কি কি করতে পারবে এটা তারা জানে, কি করা সম্ভব সেটাও তারা জানে, কিন্তু একদম যে করলো গতবারের তুলনায় এই বছর সেই সুবিধা কিন্তু আমরা তেমন পেলাম না। যদিও ধরেন যে গত 10 বছরে শুধু ফরিদপুরে কিন্তু পেঁয়াজের আবাদ ওনার হিসাব অনুযায়ী 19,000 থেকে 39,000 মানে হেক্টর জমিতে হয়েছে। সারা দেশে না হোক, যেখানে যেখানে প্রকল্প করা দরকার, কারণ এই একটি জিনিস, কারণ এখন আমি সারা বছর গাজর পাই, সারা বছর আমি টমেটো পাই, সারা বছর আমি লাউ পাই, সারা বছর শীতে সব সবজি কিন্তু পাই, একমাত্র যেটা ক্রাইসিস সেই পেঁয়াজ কিন্তু আমি পাই না। আমার যদি গাজর সারা বছর না হতো কোনো অসুবিধা নাই, টমেটো সারা বছর না হলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু পেঁয়াজটা হলে এই ক্রাইসিসে পড়তাম না, যেটা গত 3 বছর থেকে আমাদের হচ্ছে। কৃষি বিভাগ সেই ক্রাইসিসের জায়গাটা অ্যাড্রেস করে নাই বলে আমার মনে হচ্ছে। ফলে আমাদের সকলের উচিত হবে তাদেরকে মোটিভেশন করা, তারা যেন এই ক্রাইসিসটা মেটানোর জন্য এই সারা বছর ব্যাপী পেঁয়াজ পাওয়ার একটা উপায় তারা খুঁজে পাশ করে, এবং সেখানে সরকারি নীতিগত সহায়তা দেওয়া দরকার, যে আমরা 1 লক্ষ হেক্টর জমি যদি ধান কমও করি, তাতে এই সংকটটা মোকাবেলা করলে হয়তো ধানের জায়গাটা আমরা পরে হয়তো দেখতে পারবো। কিন্তু চাষিরা যদি সত্যি সত্যি সামার অনিয়নে, এবং যারা অন্য খামারিরা আছে বেসরকারি পর্যায়ে কিন্তু এটা উদ্যোগটা হতে পারে। কারণ লাল তেলের কথা আমি বারবার শুনছি, এটা কিন্তু বেসরকারি বীজ, এইটা যদি আমরা বেসরকারি খামারিদেরকে উদ্বুদ্ধ করতে পারি কৃষি পুনর্দানার ক্ষেত্রে, তাহলেও কিন্তু আমরা মনে করি যে এই সংকটটা কমে যায়। মাত্র 7-8 লক্ষ টন উৎপাদন বাড়ালেও কিন্তু আমরা আমদানি নির্ভরতা অনেক কমে যাবে। তখন আমরা মালয়েশিয়া না হলেও আমরা ইজিপ্ট থেকে এবং টার্কি থেকে এবং মিয়ানমার থেকেও কিন্তু আমরা এনে বাকিটা ঘাটতিটা পূরণ করতে পারবো। ফলে আমি মনে করি কৃষি বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয় সরকারের এই জায়গাটি অ্যাড্রেস করা খুব দরকার। যদিও আজকে আমরা সরকারের লোক কম পেলাম, আমরা মনে করি কৃষি মন্ত্রণালয় কিন্তু এটি লিড নিতে হবে। কোনো ক্রাইসিস হলে বাণিজ্য মন্ত্রীকে আমরা ধরবো, কিন্তু কৃষি মন্ত্রণালয়ের সুযোগ আছে উৎপাদন বাড়ানোর, সেই জায়গাটিতে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ প্রণব দা আপনার মূল্যবান মতামতের জন্য। এবং এই সামার অনিয়নটা করতে হবে, এই এটা কিন্তু কয়েকবার এই সুপারিশটা এসছে, কিন্তু সেখানে উল্লেখযোগ্য, আপনি যথার্থই বলেছেন, আমরা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখছি না। তো এই ব্যাপারে আমি একটু এখন ডক্টর আনিসুর রহমানকে মতামত দেওয়ার জন্য অনুরোধ করবো, যে আপনি তো সবার আলোচনায় শুনলেন, আমার মনে হয় অনেকগুলো গুরুত্বপূর্ণ মতামত পাওয়া গেছে, এবং আমরা যে কাজ করছি না সেখানেই বটলনেকসটা কোথায়, আপনি যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ মিটন ভাই। আলোচকবৃন্দ যারা আছেন, যারা শুনছেন, সবাইকে শুভকামনা জানাই। আমার জানি মনে হচ্ছে যে মোটামুটি আলোচনা প্রায় সবকিছু হয়েই গেছে। আমি একটু অন্যদিকে দৃষ্টিপাত করতে চাই, যে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যে আমার পেঁয়াজের উৎপাদন নিয়ে আমার কাছে তেমন কোনো সমস্যা বলে আমার কাছে খুব একটা বড় কিছু মনে হয় না। আমার কাছে সবচেয়ে বড় সমস্যা যেটা মনে হয় কি, যে সেটা হচ্ছে মোটা দাগে 3টা মোটা দাগে একটা সমস্যা। একটা হচ্ছে যে আমি সঠিক পরিকল্পনা করার অভাব, এবং সঠিক ব্যবস্থাপনা নেওয়ার অভাব, এবং আরেকটা হচ্ছে যে সঠিক তথ্য প্রবাহের একখান অভাব। এই 3টে জায়গায় যদি আমি অ্যাড্রেস করতে পারি, তাহলে আমি অনেকখানি আমার সমস্যা দূর করতে পারবো। আপনার আমি একটা এক্সাম্পল, যে তথ্যের কি একটা এক্সাম্পল এই যে আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের বছরে পেঁয়াজ লাগে হচ্ছে 25 লক্ষ টন। আপনি যদি এই বছর আপনি বাংলা ট্রিবিউনের একটা নিউজ দেখেন, সেখানে দেখবেন যে বাংলাদেশ উৎপাদন করছে 23 লক্ষ টন, 25 লক্ষ টন ডিমান্ড, 23 লক্ষ টন মানে সে প্রোডাকশন করে, 6-7 লক্ষ টন মানে পোস্ট হারভেস্ট লস হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমার 8-9 টন বা 10 লক্ষ টন আমার ডেফিসিট থেকে যায়। এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের নিউজ। আপনি যদি ডেইলি স্টারের নিউজ দেখেন, ডেইলি স্টার বলছে কি, যে আমরা আমাদের দেশের কৃষকরা 25 লাখ টনই তৈরি করে, 25 লাখ টনই তৈরি করে, আমাদের প্রায় 25% পোস্ট হারভেস্ট লস হয়, 8-9 লাখ টন মানে পোস্ট হারভেস্ট লস হয়ে যায়। আমরা যদি এই যে পোস্ট হারভেস্ট লস ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের দরকারই হবে না। আমি এখন ডিডিএস এর স্ট্যাটিস্টিক্সটা দেখি। ডিডিএস বলছে যে বাংলাদেশে 1,72,000 হেক্টর পেঁয়াজের চাষ হয় এবং মোট উৎপাদন হয় হচ্ছে 18 লক্ষ টন। আপনি যদি মানে হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে স্টাডি রিপোর্ট দেখেন, সেখানে বলছে কি, যে বাংলাদেশের মানুষ গড়ে এখন 31 গ্রাম করে পেঁয়াজ খায়, অর্থাৎ আমাদের বছরে ডিমান্ড হতেছে 18 লক্ষ টন, যদি আমি 31 গ্রাম করে ধরি। এই দেখেন, এক একটা সংস্থা এক এক রকমের তথ্য দিচ্ছে। আমরা ভাই যদি আমি 18 লক্ষ টন আমি পেঁয়াজ খাই, তাহলে আমি তো 25 লক্ষ টন উৎপাদন করি, আমার সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই। আমার বাংলা ট্রাইবুল বলছে আমি 23 লক্ষ টন উৎপাদন করি এবং আমার 6 লক্ষ টন নষ্ট হয়ে যায়, 7 লক্ষ টন নষ্ট হয়, আমি তো পোস্ট হারভেস্ট ম্যানেজ করতে, আমার তার কোনো সমস্যাই নেই। আমার যদি তথ্যই যদি আমার কাছে ঠিক না থাকে,
আমি পরিকল্পনাটা করব কেমন করে? নাম্বার ওয়ান, আমার তথ্যের সরবরাহটা নিখুঁতভাবে হতে হবে এবং সাইমultaneously প্রতিটা প্রতিষ্ঠান থেকে তথ্যটা একই ধরনের বা কাছাকাছি যদি তথ্য পাই, তাহলে আমার পরিকল্পনা করতে সুবিধা হবে। আমরা জানি যে গত বছর ঠিক এই সময়ে সেপ্টেম্বরের 29 তারিখে আপনার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল এবং ওই সময় থেকে পেঁয়াজের বাংলাদেশের দাম উঠে গেছিল 250 টাকা কেজি পর্যন্ত উঠে গেছিল। আমার মনে হয় যে আমরা সবাই মানে মানে মনে করতে পারছি সময় আমাদের যারা মানে মন্ত্রণালয়ের লোক ছিলেন, যারা দায়িত্ববান লোক ছিলেন, তারা বলছিলেন কি আমাদের এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো, ভবিষ্যতে যাতে আমার এই ধরনের মানে পরিস্থিতি আমাদেরকে তার জন্য আমরা ব্যবস্থা নেব। আমি জানি না আমাদের কর্তা ব্যক্তিরা বলছেন কি ব্যবস্থা নেবেন, আজ পর্যন্ত আমরা কোথাও দেখি নাই যে ওনারা এই ব্যবস্থাটা নেওয়ার কথা বলছিলেন। কিন্তু আমরা কৃষিবিদ হিসাবে এবং একজন অতি সাধারণ মানুষ হিসাবে বলতে পারি যে ব্যবস্থাগুলো হতে পারতো যে আমরা ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হব না, আমরা অন্য একটা থার্ড কান্ট্রি বা অল্টারনেটিভ কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করব। এটা একটা হতে পারে, মানে হওয়ার কথা ছিল। আরেকটা হওয়ার কথা ছিল কি যে আমাদের আমাদের মানে বীজের অভাব আছে, ভালো মানের বীজের অভাব আছে, আমরা ভালো মানের বীজ তৈরি করব, তার সক্ষমতা বাড়াবো। আমরা এইটাতেও আমরা 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 কৃষি সম্প্রসারণকে দেখি নাই যে সরকার তাদেরকে ফ্যাসিলিটেশন করছে, কৃষি গবেষণাকে দেখি নাই যে সরকার সেখানে ফ্যাসিলিটেশন করছে। বিএডিসি আমাদের সরকারিভাবে বীজ তৈরি করার এজেন্সি, আমরা দেখিনি যে মন্ত্রণালয় থেকে বিএডিসি কে বলা হয়েছে যে তুমি পেঁয়াজের বীজ তৈরি করো। এই ধরনের কোন রকম ইনিশিয়েটিভ তারা নিয়েছে কিনা আমার এটা এখন পর্যন্ত আমার কাছে এটা মনে হয় না। হ্যাঁ, পেঁয়াজের সংকট আমরা খুব সহজে যদি থিওরিটিক্যাল চিন্তা ভাবনা করি, আমাদের খুব বেশি সমস্যা নাই, অল্প একটু সমস্যা। আমরা কি করতে পারি, আমাদের পোস্ট হারভেস্ট লসটা আমরা কমাতে পারি। এইটা কি একেবারে অসম্ভব? আমরা যদি 7 থেকে 8 লক্ষ টন আমাদের পেঁয়াজ নষ্ট হয়, এই নষ্ট হওয়া পেঁয়াজের দাম হচ্ছে প্রায় 4 থেকে 5 হাজার কোটি টাকা। আমরা কৃষি গবেষণাকে কি বলেছি যে তোমরা তোমাদের কেজি 5,000 10,000 টাকা মানে 1,000 কোটি টাকা দিলাম, তোরা পেঁয়াজের ভালো উন্নত জাতের বীজ তোমরা ভ্যারাইটি তৈরি করো, তোমরা গবেষণা করো। আমরা কি ইনফ্রাস্ট্রাকচার তৈরির কথা বলেছি যে 2,000 কোটি টাকা লাগবে? আমার কি এমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি যে জায়গাটাতে আমাদের কৃষকরা সেখানে পেঁয়াজটাকে রাখতে পারবে। হ্যাঁ, একটা সমস্যা, আমি শুধুমাত্র আমার রবি সিজনের পেঁয়াজ দিয়েই আমি কিন্তু সারা বছর বাংলাদেশে চালাইতে পারি। প্রোভাইডিং আমাকে স্টোরেজ ফ্যাসিলিটিটা করতে হবে। আমার দেশের সরকার আমার জানা মতে ইনফ্রাস্ট্রাকচার এখন পর্যন্ত ওইভাবে করার কোনো ব্যবস্থা নেয় নাই, যেটা নেওয়া উচিত। আমাদের দেশের কৃষকরা তার নিজের সাথে তার নিজের বাসাতেই অল্প পরিমাণ জমিতে অল্প পরিমাণ স্ট্রাকচারের মধ্যে পেঁয়াজ সঙ্গে সঙ্গে কিছু বিক্রি করে, কিছুটা রেখে দেয়, 2-3 মাস পর্যন্ত রেখে মানে এয়ারেশন করে রেখে বিক্রি করে দেয়। আমরা এই জায়গাটাতে আমাদের গবেষণার আমরা শক্তিশালী কখনোই করি নাই। আমার মনে হয় যে আমাদের সরকারের উচিত পোস্ট হারভেস্ট লসটাকে কমানোর জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা উচিত, আমাদের টেকনোলজি ডেভেলপ করা উচিত। আরো একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদেরকে যে করতেই হবে এমন তো কোনো কারণ নেই। আপনার ধরেন যে সিঙ্গাপুর বা আপনার ওই যে কি বলে যে আরো কয়েকটা দেশ আছে যে তারা কোনো এগ্রিকালচারাল ফসল প্রোডাকশনই করে না, তারা তো চলে সারা বছর, তো তারা খেয়ে থাকে, তারা তো না খেয়ে থাকে না। আমার যদি 2-4-5 লক্ষ টনের দরকার হয়, আমি কেন ভারতের কাছে আমি 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 নির্ভর করে বসে থাকবো যে কখন আমাকে ভারত দেবে তখন আমি নেব? কারণ এবং ভারতের যেটা দাম ধরে সেই দামটা অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি দাম থাকে। আমি কেন ভারতের জন্য বসে থাকবো? এখানে মাসুম ভাই বলে গেছেন যে চায়না একটা সোর্স, ইজিপ্ট একটা সোর্স, তুরস্ক একটা সোর্স, মিয়ানমার একটা সোর্স, পাকিস্তান সোর্স, নেদারল্যান্ড সোর্স, এতগুলা সোর্স থাকতে আমি যদি প্রোডাকশন আমার স্টোরেজ ফ্যাসিলিটি করতে না পারি, আমি তাহলে অন্য বিকল্পর দিকে আমি কেন যাই না? এগুলা হচ্ছে ভ্যালুয়েশন পার্সপেক্টিভের কথাবার্তা। আমার সরকার, যখন আমরা প্রবলেমে পড়ি, সমস্যায় পড়ি, তখন আমরা ওখান থেকে আমরা একটা কিছু বলে আমরা ওই সমস্যা থেকে বের হয়ে আসার চেষ্টা করি। আমরা কিন্তু আসলে সমস্যার সমাধানের দিকে আমরা যাচ্ছি বলে আমরা মনে হয় না। আমাদের উচিত যে ওই জায়গাগুলোতে তৈরি করা। আপনাকে একটা কথা বলি যে আমি কি আরেকটু যাব? জি, আপনি বলে করে আমি একটু রেজা ভাইয়ের কাছে কিছু সাজেশন। আমি আরেকটা কথা আমি বলি যে প্রত্যেকটা দেশ তার নিজস্ব আইডিওলজিতে চলে।
ইন্ডিয়া আমাদেরকে হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করেছে, সেটা একটা আলাদা পার্সপেক্টিভ, সেটা এই বছরের একটা ইস্যু। কিন্তু ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়াতে নিজেই তাদের তাদের দুইটা জায়গা হতেছে পেঁয়াজ তৈরি করা, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ, একটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বন্যা ছিল, পেঁয়াজ তৈরি করতে পারে না, যতটুকু পেঁয়াজ তৈরি করছে বন্যার জন্য স্টোর নষ্ট হয়ে গেছে, তো স্টোর করতে পারে নাই। সবচাইতে বড় কথা যেটা, সামনে বিহারে ইলেকশন, পেঁয়াজের দাম ভারতে হু হু করে বাড়ছে। পেঁয়াজের দাম যদি কমাইতে না পারে, বিজেপি সরকারের একটা সমস্যা আছে, ইলেকশন নিয়ে একটা সমস্যা আছে। যে সমস্যাটা গত কয়েক বছর আগে দিল্লিতে হয়েছিল, দিল্লিতে পেঁয়াজের দাম 100 টাকা হওয়ার ফলে বিজেপি সরকারকে দিল্লিতে তার সিটটা হারাতে হয়েছিল। প্রত্যেকটা দেশ তার দেশের পার্সপেক্টিভ থেকে ভাই সে চিন্তা করবেই। ইন্ডিয়া যদি তার দেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে পেঁয়াজ বন্ধ করে, আগে থেকে করতে পারে। এখানে একটা নর্মস আছে কি, যে পেঁয়াজ ইন্ডিয়া $250 পার টনে এলসি করা হয়েছে, এলসি কাগজ রেডি হয়েছে, অফিসিয়ালি রপ্তানি হয়েছে। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে এই মুহূর্তে ভারত এটা বন্ধ করতে পারে না। ইভেন অনেকগুলা ট্রাক বর্ডারে এসে মাসুম সাহেব সেই কথাটা বলেছেন, এটা পারে না। কিন্তু ভারত এইটুকু পারে যে মানে সে কখনোই মানে বাংলাদেশকে অন্য কোনো দেশের সাথে পেঁয়াজ রপ্তানি করবে না, এই অধিকার তার আছে। আমি অন্য একটা কথা বলি, যে ভারত যে আমাদেরকে পেঁয়াজটা দেয়, ভারতের পেঁয়াজ যদি 50 টাকা কেজি হয়, ভারত কি আমাদেরকে 20 টাকা 25 টাকা কেজি পেঁয়াজ দেয় আমাদেরকে? কখনোই দেয় না, কারণ এটা ভাই ব্যবসা, প্রত্যেকটা দেশ ব্যবসা করতেই পারে। আমরা ভারতকে ইলিশ দেই, আমরা বাংলাদেশে ইলিশ কিনে খাই কত করে, মিনিমাম 1200 টাকা কেজি, এবং সাইজ যদি 1.5 কেজি 2 কেজি হয় 2500 3000 টাকা কেজি বাংলাদেশে একটা ইলিশের দাম পড়ে। ভারতকে আমরা ইলিশ দেই 400 450 টাকা কেজি ধরে। আমার কিসের টাকা লাগছে ভাই যে আমি ভারতকে আমি 400 টাকা কেজি ধরে ইলিশ খাবো, বাংলাদেশের মানুষকে আমি 2500 টাকা কেজি ধরে আমি ইলিশ খাওয়াবো? ভাই, দিস ইজ দ্য পলিটিক্যাল পার্সপেক্টিভ, উই হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে। আমরা এখানে দান খয়রাত করতে বসে আসিনি, আমরা দেশের মানুষ সংকটে পড়ে গেছে, সংকট থেকে আমাদের উৎপন্ন করতে হবে। আমার কৃষক যখন পেঁয়াজ তৈরি করে গেছেন, মাহবুব কি বলে যে ভাই সাহেব বলে গেছেন যে 20 টাকা 22 টাকা কেজিতে পড়ে। প্রতি বছর ওই সময়তে ফার্মাররা কি করে কি, গত বছর ছাড়া প্রতি বছরই 15 টাকা 16 টাকা করে পেঁয়াজটাকে বিক্রি করতে হয়। 22 টাকা উৎপাদন করতেছে, 15 টাকা থেকে বিক্রি করতে হইতেছে। আমরা আমাদের কৃষককে যদি সক্ষমতা না বাড়াইতে পারি, তার দাম যদি তাকে আমরা দিতে না পারি, আমরা যত কথাই কেন না বলি, আমরা আমাদের কৃষককে ধরে রাখতে পারবো না। আমি যে কোনো যাই কেন না করি, আমার কৃষকের সক্ষমতা বাড়াইতে হবে, কৃষককে আমাকে ফেয়ার প্রাইস দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফেয়ার প্রাইস দেওয়ার যদি ব্যবস্থা করতে আমাকে হয়, তাহলে আমাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, কৃষকের দোরগোড়ায় আমাকে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করতে হবে, যেখানে কৃষক তৈরি করে। আমরা কি আলু রাখি না সারা বছর? আমাকে একটা ভাই বলে গেলেন যে কৃষকরা ইন্টারেস্টেড না, আমি ওই কথাটা বিশ্বাস করতে রাজি না যে কৃষক ইন্টারেস্টেড না। কৃষক যদি তার নিজের সুবিধা দেখে, অবশ্যই কৃষক রাখবে, কিন্তু আমাকে কৃষককে সেই সুবিধাটা তৈরি করে দিতে হবে, যে কৃষক মানে তার হাতের নাগালের মধ্যে স্টোরেজ আছে, সেখানে পেঁয়াজ উৎপাদন করবে, সেখানে তার স্টোরেজটুকু রাখতে হবে। রাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত আমাকে এই সুবিধাগুলো দিবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছু করতে পারবো না। আজকেও আমাদের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সাহেব বলেছেন যে আমরা অভিজ্ঞতা নিলাম, আগামী বছর এর থেকে আমরা আর এই সমস্যায় পড়বো না। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী বছর যখন আমরা আবার এই সমস্যায় পড়বো, আমাদের মন্ত্রী মহোদয় বলেন, আমাদের সেক্রেটারি মহোদয় আবারও একই কথাই বলবেন যে আমরা সমস্যায় পড়েছি, আমরা লেসন নিয়েছি, আমরা নেক্সট ইয়ারে যাতে সমস্যা না হয় আমরা সেই দিকে আমরা খেয়াল রাখবো। আমি শেষ করতে চাই যেটা ভাবে, আমাদের গবেষণাকে বাড়ানো দরকার, আমাদের বিএডিসি সক্ষমতা বাড়ানো দরকার, যাতে তারা বীজ তৈরি করতে পারে। আমাদের কৃষি গবেষণা সক্ষমতা বাড়ানো দরকার, যাতে তারা টেকনোলজি ডেভেলপ করতে পারে। মাসুম ভাই বলে গেছেন যে আমাদের 8-9 টন হেক্টর প্রতি বীজ উৎপাদন হয়, কিন্তু আমাদের সক্ষমতা আছে 19 টন পর্যন্ত বীজ তৈরি করার। তো আমাদের গবেষণাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে, টাকা এলাও করে ফ্যাসিলিটেশন দিয়ে ওই জায়গা পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। সবচাইতে বড় কথা, যতটুকু বীজ আমাদের দেশে উচ্চ ফলনশীল বীজ কৃষকের মাঝে যায়, ততটুকু যায় প্রাইভেট সেক্টরের মাধ্যমে। কৃষকের কাছে যে বীজ যায় ফার্মারের কাছে, সেটাতে উন্নত মানে মানের বীজ না, সেখানে প্রোডাকশন কম হয়। বাট প্রাইভেট সেক্টর যে বীজটুকু বাজারে সরবরাহ করে, খুব কম পরিমাণ করে, সেখান থেকে ফলনটা কিছু বেশি হয়। তার মানেটা কি, যে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রাইভেট সেক্টরকে সক্ষমতা বাড়াইতে হবে, তাদেরকে আমাদের 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 মানে মানে গুড গভর্নেন্স এর ফিলিংস এর মধ্যে ধরে নিয়ে আসতে হবে। তারাও যে একটা উন্নয়ন শক্তি, এই জায়গাটুকু আমাদের বিশ্বাস করতে হবে। এই সব কিছু মিলেই গবেষণা, প্রাইভেট সেক্টর,
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকিছু যতক্ষণ না আমরা অ্যাডজাস্ট করতে পারবো, প্রতি বছর আমাদেরকে এই সমস্যা পড়তেই হবে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ আনিস ভাই। রেজা ভাই, আপনার সামনে অনেকগুলো বিষয়ে দর্শকরা অনেকগুলো মন্তব্য দিয়েছে, আমি জানি না আপনি কতগুলো বলতে পারবেন। তার আরেকটা হলো, সব বক্তারাই বলছেন, তাদের কথা সামারি যদি আমি এভাবে বলি, যে নেড়ে নাকি বারবার বেল তোলা যায় না, কিন্তু বাংলাদেশে তো প্রতি বছরই একটা করে সংকট হয়, আর আমরা অভিজ্ঞতা নেই, আর সেই সংকটের সমাধান তো হয় না। সুতরাং বেল তলায় তো আমরা প্রতিবারই যাচ্ছি, এবং পেঁয়াজের তলায়, এই বেল তলায়। আমি আদরমান মিটন, আমি শুধু মোহাম্মদ আনিসুর রহমানের একটা তথ্য একটু সংশোধন করে দেই। আমরা 2012 থেকে 19 পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিলাম, কারণ তখন আমাদের প্রোডাকশন কম ছিল মানে 9-10 আমাদের 2,98,000 টন ইলিশ উৎপাদন হতো। মাত্র 10 বছরে এটা আমরা দ্বিগুণ করেছি। গত বছর আমরা 5,33,000 টন ইলিশ পেয়েছি। এবার আরো বেশি হবে বলে আমরা আশা করছি। সেই জন্য আমরা গত বছর টোকেন দিয়েছিলাম, এইবারও আমরা মাত্র 1400 টন দিব, এবং সেটি গত প্রথম সপ্তাহে যে গত পরশুদিন যে গিয়েছে 20 টন, সেটি আমরা প্রতি কেজি $10 ধরেছি, মানে 850 টাকার মতো। এবং এটি কলকাতার ব্যাপার, ইলিশের সাথে সারা ভারত জুড়ে রাজনীতিতে ইলিশ কোনো ব্যাপার না। ফলে আমাদেরকে আমাদের নিজের স্বার্থ দেখতে হবে জাতীয়ভাবে, শুধু কলকাতা কেন্দ্রিক ইলিশের সাথে পেঁয়াজ মিলালে চলবে না। রাইট, থ্যাংক ইউ। যে আমরা ইলিশ রাজনীতি, পেঁয়াজ রাজনীতির মধ্যে আছি, কিন্তু ভারত নির্ভরতা কমাবো কি করে আমরা পেঁয়াজের ক্ষেত্রে? কারণ আমাদের ডিআই সাহেব এবং মাসুম ভাই সবাই বলছেন, আমরা ওই আলোচনাটা জানি, যে সাস্টেনেবিলিটি যদি আমরা চিন্তা করি, সাস্টেনেবল সলিউশন যদি চিন্তা করি, তাহলে আমাদেরকে একটা সামার অনিয়নের দিকে যেতেই হবে, এবং সেইখানে কিছু কাজও শুরু হয়েছে, কিন্তু গতি পাচ্ছে না। তো আপনি নিজেও অনেক সময় অনেকগুলো সাজেশন দিয়েছেন, ইভেন ছাদের ব্যবহারের কথা আপনি বলেছেন। সেই বিষয়গুলো যদি একটু তুলে ধরেন, কি বিকল্প আমাদের সামনে আছে? অভিজ্ঞতা অর্জনের যে কথাটি সবচেয়ে প্রথমে যেটা বলা যায়, আমার কাছে গত কয়েকদিনে আমি বিভিন্ন টিভি চ্যানেলের রাতের আলোচনা শুনছি পেঁয়াজ নিয়ে। বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা অনেক রকমের মন্তব্য দিচ্ছেন, বুলবুল থেকে শুরু করে আরো অনেকেই, সবার কথা দেখছি এবং শুনছি। খুব ইন্টারেস্টিং লাগে যে আমি অভিজ্ঞতা কি নেব। আমার কাছে অভিজ্ঞতা মনে হয়, আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আমাদের গবাদি পশুর খামারের জন্য চিটাগুড় খুব প্রয়োজন, এবং বলা হয় যে আমরা যদি সুগার মিল থেকে খামারিদেরকে কম দামে চিটাগুড় দিতে পারি, তাহলে সেই চিটাগুড় আমাদের খামারিদেরকে অনেক হেল্প করবে। তো এই কথাটি কোনো এক সময়, আমি আমলের কথা বলছি না, কোনো এক সময়ের কোনো এক প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে অবহিত করা হলো যে আপনি খামারিদেরকে কম দামে এই চিটাগুড় দেওয়ার ব্যবস্থা করেন। উনি প্রথমবার চিটাগুড় খামারিদেরকে দিলেন, এবং তার পরের বার তার ছেলে পেলেদেরকে দিয়ে ওই চিটাগুড়ের এজেন্সি নিয়ে কাজ করা শুরু করেন। আমাদের কাছে এই অভিজ্ঞতা অর্জনটি মনে হয় যে আমরা আগামীবার পেঁয়াজের ব্যবসা শুরু করবো কিনা, বা পেঁয়াজের জন্য নতুন এলসি করবো কিনা, কিংবা পেঁয়াজের আড়ত করবো কিনা। কারণ আমার কাছে মনে হয় যে মানুষকে ঠকানো, কৃষককে ঠকানো, এইটার কোনো বিচার নাই। আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য বসে থাকবেন, এটাই হচ্ছে মানবিক জায়গা, এটি হচ্ছে আসল জায়গা। তবে এই কথা ঠিক যে উৎপাদনের জায়গাতে কোনো জেদ তৈরি হয় না। আমরা আমার অনিয়ন তৈরি করবো, তার জন্য আমাদের কোনো জেদ তৈরি হয় না। আমরা বেশি পরিমাণ ভালো বীজ তৈরি করবো, তার জন্য কোনো জেদ তৈরি হয় না। কিন্তু মার্কেট হিসাবে আমি অন্য জায়গা থেকে পেঁয়াজ এনে মার্কেটের চাহিদা মেটাবো, সেই জেদ আমরা তৈরি করতে পারি, আমি সেটা বলতেই পারি। যাই হোক, আমি এই কথাটি জাস্ট বললাম একটা অতখানি মূল্যবান দৃষ্টিভঙ্গি থেকে না, খুব হালকা মেজাজেই বললাম। তবে কথাটা কিন্তু খুবই সিম্পল, উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আমার মৌসুমে প্রতি হেক্টরের উৎপাদনশীলতা বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে কম, এবং তার প্রধান কারণ যে মাসুম ভাই বলেছেন, যে আমরা যে পরিমাণ দেশি জাতের আমাদের কৃষক পর্যায়ে উৎপাদিত বীজ ব্যবহার করি, সেগুলোর উৎপাদনশীলতা কম। আর আমরা ভালো মানের যে বীজ ব্যবহার করি, সে বীজের পরিমাণটা কম, যে কারণে ওভারঅল আমরা একর প্রতি বা হেক্টর প্রতি উৎপাদনশীলতা কম। যদি শুধুমাত্র এই জায়গাতে যদি হেক্টর প্রতি উৎপাদনশীলতা বাড়ানো যায় ভালো জাতের বীজ ব্যবহার করে, তাহলেই কিন্তু আমার জমি বাড়ানোর কোনো দরকার নেই। আমার এখান থেকে কিন্তু উৎপাদনশীলতা দিয়ে আমি আমার কৃষকদেরকে মুনাফাও দিতে পারি। তখন ওই যে দামের কথা বলছেন না, প্রতি কেজি 20 টাকা না 15 টাকা, সেটা কোনো ফ্যাক্টর না। হেক্টর প্রতি উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন খরচও কিন্তু কমে আসবে। সঙ্গত কারণেই সেটি কিন্তু তখন কৃষকের জন্য লাভজনক হবে, আমি এটাই মনে করি। তাহলে এটা একটা জায়গা আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে, সামার ইউনিয়নের কোনো বিকল্প নাই, এবং সত্যি কথা যে মৌসুম জুড়ে যদি আমি পেঁয়াজ উৎপাদন করতে না পারি তাহলে হবে না।
যে কথা গত প্রোগ্রামে শৈলেন মজুমদার বলে গেল যে তারা 300 কেজি 400 কেজি সামার অনিয়নের বীজ উৎপাদন করেছিল এবং তারা ডিএই কে এবং তাদের মাধ্যমে কিছু কিছু অংশ দিয়েছে, কিন্তু বিএডিসি 1 টন বীজ উৎপাদন করে নাই। সামার অনিয়নের বীজ বিএডিসি উৎপাদন করলো না কেন? এই জবাবদিহি কি আমরা বিএডিসির কাছে চাইতে পারি? কারণ বিএডিসি যদি সেই বীজ উৎপাদন না করেন এবং বিএডিসি যদি সেই বীজ যদি কৃষককে না দেন, তাহলে সামার অনিয়ন হবে কেমন করে? কারণ হযরত আলী সাহেব তো বললেন যে তারা গতবার কিছু চেষ্টা করেছিলেন কিন্তু বীজ সংকটের কারণে তারা পারেননি। তাহলে ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে যে মার্কেটে ডিমান্ড আছে অথচ বাজারে সাপ্লাই নাই। আবার আমার কাছে মনে আছে যে মাসুম ভাই নিজেও বলছিলেন যে যদি বেসরকারি সংস্থাগুলো সামার অনিয়নের বীজ উৎপাদন করে দিতে চায় সেক্ষেত্রে কোনো বাধা আছে কিনা, আসলে সেক্ষেত্রেও বাধা নাই। তবে বিভিন্ন সেগমেন্টের মধ্যে উইন উইন একটা গেম রচনা করতে হবে যাতে বেসরকারি সংস্থাগুলো এই সামার অনিয়নের বীজ উৎপাদন করে, বিএডিসি কে বাধ্যতামূলকভাবে বীজ উৎপাদন করাতে হবে এবং নিশ্চয়ই ফরিদপুরে হয়তো হবে না কিন্তু মেহেরপুর, চুয়াডাঙ্গা কিংবা ঈশ্বরদী, পাবনাতে উঁচু এলাকাতে যে বরেন্দ্র এলাকাতে যে সামার অনিয়ন করা যাবে না তা তো নয়। অতএব সেই কাজটা করতে হবে। অতএব এই জায়গাটা তো আমার কাছে মনে হয় যে আসলে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে কাজ করা দরকার। আর তৃতীয়ত আমি যেটা বলি, সংরক্ষণের কথা হয়েছে, কোল্ড স্টোরেজের কথা বাদ দেন। কোল্ড স্টোরেজে কতদিন রাখবেন? কোল্ড স্টোরেজের একটা খরচ আছে, বিদ্যুতের খরচ আছে। আমি গত আর এটা সম্ভব না, মাসুম ভাইও বললেন যে এটা বেশি দিন রাখা সম্ভব না, এটা বেশি দিন রাখা সম্ভব না। কিন্তু আমি গত মার্চ মাসে আমি যখন নাকি পাবনাতে গিয়েছি সুজানগরে, সেখানে আমি দেখেছি যে তারা টিনের ঘরকে 3-4টা লেয়ার করেছেন এবং সেখানে তারা পেঁয়াজ রক্ষা করছেন। এবং সেখানে তারা যদি ব্লোয়ার ব্যবহার করতে পারেন, সেখানে যদি তারা ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন, ওখানে যদি কোনো সিস্টেম করা যায়, আমাদের এগ্রিকালচার ইঞ্জিনিয়াররা নিশ্চয়ই এক্ষেত্রে পন্থা খুঁজে বের করতে পারেন। তাহলে আমাদের গ্রামীণ পদ্ধতিতেই কিন্তু পেঁয়াজ 5 মাস 6 মাসের জায়গায় যদি আপনি 15 দিনও যদি আপনি সংরক্ষণশীলতা বাড়াতে পারেন, তাহলে কিন্তু 1 লক্ষ টনের সাশ্রয় আপনি করে ফেলতে পারবেন। কারণ আমাদের প্রতি বছর যদি 24 লক্ষ টন প্রয়োজন হয়, তাহলে প্রতি মাসের ডিমান্ড কিন্তু মাত্র 2 লক্ষ টন। তাহলে আপনি যদি 1 লক্ষ টন পেঁয়াজের যদি আপনি যদি 15 দিনও যদি আপনি পেঁয়াজের সংরক্ষণশীলতাকে বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার 1 লক্ষ টনের সাশ্রয় হয়ে গেল। তাহলে আসলে এই ম্যাথমেটিক্সটা, ইকোনমিক্সটা এবং এই সিস্টেমটা আসলে আমাদের দেখা দরকার। আমরা প্রতিকূলতাকে মোকাবেলা করার জন্য সম্মিলিত উদ্যোগ চাই, যেটি আনিস ভাই বলেছেন, বিজ্ঞানীর দরকার, সম্প্রসারণ কর্মীর দরকার, ব্যবসায়ীর দরকার এবং আমাদের গণমাধ্যমে যারা আছে তারা সকলে মিলে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্য দিয়ে আমরা কাজ করতে পারি, রিসার্চ এক্সটেনশন পার্টনারশিপের মধ্য দিয়ে আমরা কাজ করতে পারি। আমি শুধুমাত্র এক্সিট প্ল্যান খুঁজি, নিজেকে পালিয়ে যাওয়ার এক্সিট প্ল্যান। সেদিন আমি মন্ত্রী মহোদয়ের কথা শুনছিলাম, না না এই দুদিন দেখেন তারপরে দেখবেন সিচুয়েশনটা হয়তো এরকম না, ভারত বন্ধ করে দিচ্ছে। তারপরে বলছি যে না না দেখেন আমরা তো চিহ্নটা এখনো পাইনি, আমরা পরশুদিন দেখি। মানে ব্যাপারটা এরকম না আসলে। মানে আমরা সবসময় খালি নিজেদেরকে সরিয়ে নেওয়ার জন্য এক্সিট প্ল্যান করছি। এই এক্সিট প্ল্যান দিয়ে আপনি আসলে কোনো প্রবলেমকে সলিউশন করতে পারবেন না। প্রবলেমকে আপনার ধারণ করতে হবে এবং প্রবলেমকে সলিউশন করার জন্য মানে সত্যিকার অর্থে কাজ করতে হবে। প্রণব যেটা বললো এটা খুবই মানে সত্যি কথা যে আমাদের যে বেসিক 3টি 4টি 5টি পয়েন্টকে যদি একত্রিত করে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থা, ইভেন আপনি ব্যাংকে ধরেন, আমাদের ওই যে গ্রামের কৃষকরা যেরকম টিনের ঘর করে করে বীজ সংরক্ষণ করছে বা পেঁয়াজ সংরক্ষণ করছে, ওই জায়গাতে একজন কৃষককে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা ওই কৃষি ঋণ হিসাবে সংরক্ষণের জন্য দিতে পারে কিনা ব্যাংকগুলো, সে কথাটাও কিন্তু আমাদের দরকার। এবং আমাদের কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে আমাদের সম্মিলিতভাবে কাজ করা দরকার। সাইফুল আজম বলছেন পেঁয়াজের দাম কত হলে আমি খুশি হব। পেঁয়াজের দাম 200 টাকা হলে পরে আমার কোনো প্রবলেম নাই, যদি সে 200 টাকা কৃষক পায়। আমি কিন্তু কথাটা কিন্তু স্টেট করে বলি যে কৃষক পেঁয়াজের দাম 200 টাকা হলে আমাদের প্রবলেম নাই, পেঁয়াজ যদি সেটা কৃষক পায়। মুশকিলটা হচ্ছে যে এখানে আসলে কৃষক পাচ্ছে না, এখানে পাচ্ছে মধ্যস্বত্বভোগী, আড়তদার এবং বেনিয়া, মানে একদম সত্যিকার অর্থে যাতে বলি যে মানে সাধারণ কৃষকরা কিন্তু মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি আর কোনো কথা বাড়াবো না। মাসুম ভাই মুরব্বী মানুষ হিসেবে অনেকগুলো প্রস্তাব দিয়েছেন, খালি মুরব্বী হিসাবে না, জ্ঞানের ভান্ডার থেকে। আর প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো বলেছেন প্রণব সাহা এবং হযরত আলী সাহেব। এই প্র্যাকটিক্যাল প্রবলেম এবং সবগুলোকে মিলিয়ে যদি আমরা কাজ করি, আমার কাছে মনে হয় যেটা আমরা যেটা বলছি
পেঁয়াজের উৎপাদন বাড়ানো অসম্ভব নয়। আমি শতভাগ হয়তো বা আমার প্রয়োজন, আমি পারবো না, কিন্তু আমি নিশ্চয়ই আমাকে ব্ল্যাকমেইল করতে পারে এরকম সিচুয়েশন থেকে আমাদের নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। আর ওইটার কথা আমরা বলি, যেটা মাসুম ভাই বলেছেন যে চায়না, মায়ানমার এই সমস্ত জায়গা থেকে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে প্রয়োজনকে মেটানোর কাজটিও করা দরকার, আর এক জায়গা থেকে নির্ভরতা কমানো দরকার। একটি কথা বলে রাখা হবে, আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের সক্ষমতাকে আরো বাড়াতে হবে। তিনি শুধুমাত্র দাম ঘোষণা করবেন না, তিনি প্রেডিকশন করবেন এবং কোন জায়গা থেকে কোন পেঁয়াজটা আনলে অভ্যন্তরীণ বাজারকে অ্যাড্রেস করা যাবে সে পরামর্শটাও তিনি দেবেন। আমার কাছে মনে হয় যে এই জায়গাটিতেও আমাদের বিপণন অধিদপ্তরের সক্ষমতা বাড়ার প্রয়োজন আছে। আর কিছু বলবো না, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনার কথার সূত্র ধরেই আমাদের মাসুম ভাইয়ের কাছে যাব। আপনি বলেছেন যে তিনি আমাদের জ্ঞানের আধার এবং জ্ঞানের ভান্ডার। তো মাসুম ভাই, সবার কথা আপনি শুনেছেন, তার প্রেক্ষিতে আপনি যদি সমাপনী কোনো মন্তব্য করতে চান। হবে যে আমাদের অভ্যাস বদলাতে হবে। আমাদের যে পেঁয়াজটা আমরা খাই, যে জাতের পেঁয়াজটা আমরা খাই, এই জাতের পেঁয়াজের উৎপাদনশীলতা কম। আমাদের এক সময় আপনার আমরা মুরগির মাংস, দেশি মুরগির মাংস খেতাম, এখন তো আমরা ব্রয়লার মুরগির মাংস খাই, দেশি মুরগির মাংস খাই না। আমাদের সেখানে অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে। পেঁয়াজের ব্যাপারেও তাই, পেঁয়াজের যদি আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হয় তাহলে কিন্তু আমার যে পেঁয়াজ, বড় পেঁয়াজ যেগুলো, সেগুলো আমাদের উৎপাদন করতে হবে। এবং আমাদের, আমরা যারা জনগণ, যারা আমরা পেঁয়াজ খাই, তারা কিন্তু আমরা সেটা খেতে চাই না। আমরা চাই যে আমাদের দেশের ছোট পেঁয়াজ, যেটা ঝাঁজ বেশি কিন্তু যেটার উৎপাদন কম। তো আমাদের এখান থেকে, আমাদের এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই এখন বিভিন্ন দেশের পেঁয়াজ আসার ফলে ভারতের পেঁয়াজও আমাদের দেশি পেঁয়াজের মতো না, বড় পেঁয়াজ। চায়না, তারপরে টার্কি থেকে যেটা আসে সেটাও বড় পেঁয়াজ। সুতরাং ওইখানে আমাদের একটা, আমি এটা চলে আসবে, অবস্থার পরিপ্রেক্ষিতে এটা চলে আসবে, কিন্তু আমার মনে হয় আমাদের ওই মাইন্ডসেটটা পরিবর্তন করে যে আমাদের অধিক উৎপাদনশীল যে সমস্ত জাত আছে, সেই সমস্ত জাতের বৈশিষ্ট্য হয়তো একটু ভিন্ন, খাওয়ার হয়তো টেস্ট একটু ভিন্ন হবে, কিন্তু আমাদের সেটাতে যেতে হবে। আমি অনুপকার সাথে একমত যে আমাদের কৃষি বিভাগের নেতৃত্বে এটা নিয়ে অনেক কাজ করতে হবে, অনেক আলোচনা করা দরকার, অনেক সেমিনার করা দরকার এবং সেটা এক্সিকিউট করা দরকার। কারণ এটা একটা খুব জটিল ব্যাপার। আপনি এক বছরে এটা সমাধান হবে না। আমরা যে বারবার বলছি যে এক বছরে সমাধান হবে, এটা এক বছরের সমাধান হবে না। আমাকে নতুন বীজ উৎপাদন, নতুন জাত উৎপাদন করতে হবে, সেই জাত নিয়ে আমাকে বাজারে যেতে হবে, সেটা বিএডিসি যাক অথবা আমরা প্রাইভেট সেক্টরে যাই। আরেকটা ব্যাপার আমি বলতে পারি যে আমাদের প্রাইভেট সেক্টরে যে সমস্ত বীজ আমরা দিচ্ছি, লাল সিড দিচ্ছে, আমরা সুপ্রিম সিড থেকে এখন শুরু করেছি, মেটাল সিড কোম্পানি ওনারা দিচ্ছেন, এই বীজের দামগুলো অনেক বেশি। তো এই ক্ষেত্রে আপনি সরকার যদি বীজের জন্য সাবসিডি দেয়, দাম যদি কমিয়ে দেয় এবং চাষিদের যদি ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসতে পারে, তাইলে কিন্তু আরো বেশি বীজ আপনি সরবরাহ হতে পারে এবং ফলশ্রুতিতে আপনার আমাদের উৎপাদনও আপনার বাড়তে পারে এবং বাড়বে। এবং আমি যে কথাটা আগে বলতে চেয়েছি যে আমাদের সারা বছর ধরে বীজ উৎপাদনের একটা একটা পরিবর্তন আনতে হবে, যে আমি শুধু শীতকালীন মৌসুমে যে পেঁয়াজ উৎপাদন করব সেটা না, শীতকালীন ছাড়াও আমাদের খরিফ, লেট খরিফ ভারতে যেভাবে হয় সেভাবে কিন্তু আমাদের যেতে হবে। সেটা যেতে হলে আমাদের এক বছর দু বছরে হবে না, সেটা আমাদেরকে অনেক বছর লাগবে, কিন্তু আলটিমেটলি আমরা যদি সেটাতে না যাই তাহলে কিন্তু সব সময় আমরা এই আমদানির উপরে আমরা নির্ভরশীল হবই। যে কোনো দেশের উপরে হোক, আমাদেরকে কোথাও না কোথাও থেকে আমদানি করে আনতে হবে। আমদানির সমস্যাটা হলো যে পেঁয়াজ একটা পচনশীল দ্রব্য। এটা আপনাদের যে দেশ থেকে আসুক এটা বেশি দিন রাখা যায় না, আমাদের এখানে আসলে সেটা আপনি খুব কম সময়ের মধ্যে কনজিউম করে ফেলতে হয়। সেজন্য সম্ভবত যেহেতু ভারত আমাদের কাছে, মিয়ানমার আমাদের কাছে, এখান থেকে দ্রুত চলে আসতে পারে এবং এটা দ্রুত কনজিউম হয়ে যায়, সেজন্য সম্ভবত আমরা ভারত থেকে আনতে, ব্যবসায়ীরা ভারত থেকে আনতে পছন্দ করে অথবা মিয়ানমার থেকে আনতে পছন্দ করে। অনেক দূর থেকে আমরা আনতে পারি, যেমন আপনার ইজিপ্ট থেকে যেটা আসে সেটা আপনার দাম অনেক বেশি পড়ে, কারণ সেগুলো রেফ্রিজারেটেড ভেসেলে আসতে হয় অথবা রেফ্রিজারেটেড কন্টেনারে আমদানি করতে হয় এবং তার জন্য আপনার পরিবহন খরচ অনেক বেড়ে যায়। চায়না থেকে যেটা আসে সেটাও আপনার রেফ্রিজারেটেড কন্টেনারে আসে, তাদের পরিবহন খরচ বেড়ে যায় এবং তার ফলশ্রুতিতে আপনার দামটাও বেড়ে যায়। তাহলে আমার বিকল্প হলো আমাকে কিন্তু দেশে উৎপাদন করতে হবে, আপনাদের যেভাবেই হোক
এটা নিয়ে আমাদের গবেষণা করা দরকার, চিন্তা ভাবনা করা দরকার, এবং যারা কথা বললে কাজ হবে ওনাদেরই কথা বলা দরকার। আমরা তো এখানে অনেক কথাই বলি, এবং ঠিক আছে আমরা বলি কথা, কিন্তু যেখানে কথা বললে, যারা কথা বললে কাজ হবে, সেখানে যদি ওনারা কথা বলেন, ওনারা যদি এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আমাদের মনে হয় এইটা আমরা একটা সমাধানের দিকে যেতে পারবো। তবে আমি আবারও বলে রাখি, আমাদেরকে কিন্তু আমদানির পথ খোলা রাখতে হবে, এবং আমাদের বহু দেশ থেকে আমদানির আমাদের ব্যবস্থা করতে হবে, এবং আমাদের একক দেশের উপরে নির্ভরতা কমাতে হবে। ব্যবসায়ীরা জানেন কোথা থেকে আমদানি করতে হবে, কিন্তু এটা চাহিদাটা হঠাৎ করে সৃষ্টি হয়ে যায়। ওইখানে একটা সমস্যা, যে আমি একটা দেশের উপর নির্ভরশীল হয়ে গেলাম, হঠাৎ করে যদি সেখানে বন্ধ হয়ে যায়, এটা একটা খুব আনসার্টেন কন্ডিশন। এটার থেকে উত্তরণ কি হবে আমি জানি না। তবে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক, ইভেন ওনাদের যে ডক্টর আনিসুর রহমান যেটা বললেন যে ওনাদের ইন্টারনাল কারণে ওনাদের ঠিক আছে এটা বন্ধ হয়ে যেতে পারে, ওখানে ওনাদের উৎপাদন কম হয়েছে, সেটাও সত্যি। কিন্তু আমাদের সাথে ওনাদের যে রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, আমি মনে করি এই সম্পর্কের আলোকেই কিন্তু আমাদের দেশের লোকজন যাতে হঠাৎ করে বিপদে না পড়ে, এটাও ওনাদের চিন্তা করা উচিত। আরেকটা ব্যাপার বলে আমি শেষ করতে চাই, আমি নিজে ব্যবসায়ী হলেও আমি এটা কিন্তু কোনোভাবেই সাপোর্ট করি না যে আজকে আমাদের কালকে পেঁয়াজের দাম ছিল 20 টাকা অথবা 25 টাকা অথবা 30 টাকা, যখন এটা বন্ধ হয়ে গেল তখন এটা 50 টাকা হয়ে গেল কেন? এইখানে আমাদের ব্যবসা, আমার কাছে তো স্টক ছিল, পুরানো দামে কিনা, এখানে আমাদের একটা নৈতিকতার প্রচন্ড অভাব আছে। এটা কি বলবো, এটা উচিত না আমি মনে করি আর কি। ঠিক আছে, আমার যেটা কম দামে কিনা সেটা একটা আপনি রিজনেবল প্রফিট রেখে আপনি বিক্রি করেন, কিন্তু ওখানে আপনি বিরাট একটা প্রফিট করতে যায় রাতারাতি 20 টাকা 70 টাকা করে দেবেন, এটা কিন্তু কোনোভাবেই আমি কাম্য মনে করি না। এবং এটা আবার একই কথা, এটা আপনার কি বলে ওই যে কোড দিয়ে আর কি, মোবাইল কোড দিয়ে এটা করা সম্ভব না, এটা আমাদের নিচ থেকে আসতে হবে। কেন আমি হঠাৎ করে এই সুযোগটা নিব? এটা আমাদের ইসলামও সাপোর্ট করে না। তো সুতরাং আমার মনে হয় আমি শেষ করতে চাই। থ্যাংক ইউ। আমি গত সপ্তাহে শেষ করেছিলাম, এবারও শেষ করি। আব্দুর রহমান মিটন গতবার বলেছিলেন যে পেঁয়াজ ছাড়া রেসিপি দেওয়া, সেটাও দিতে পারি আমরা। আর যদি ইলিশের মতন ভাবেন, ইলিশ এখন 87 দিন মাছ ধরা বন্ধ থাকে এবং আমরা খাওয়া বন্ধ করেছি। তা 15 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 1 মাস পেঁয়াজ খাবো না, তাহলে 2 লক্ষ টন সাশ্রয় হয়ে যাবে। এবং ইন্ডিয়ান রপ্তানিকারকরা একটু বুঝবে যে এই 1 মাস বলতো না, এই পদ্ধতিও আমরা করতে পারি। 1 মাস আমরা পেঁয়াজ খাবো না, 15 সেপ্টেম্বর টু 15 অক্টোবর, নভেম্বর ডিসেম্বর কম খাবো, জানুয়ারি মাসে পাতা পেঁয়াজ পেয়ে যাবো। এইখানে আমরা দেখতে পারি। এটা কি অভিমানের কথা? এটা কি অভিমানের কথা? না না না, বাস্তবতার কথা। আমরা এটার একটা বাস্তবতা আছে। ইলিশের উৎপাদন আমি বলি কি যে আমি বলি, দেখেন আমরা 25 লক্ষ, আমরা একটু দিদি সাহেবকে সুযোগ দিতে চাই শেষ কথাটা বলার জন্য। এক মিনিট, আমি অনেকগুলো উপায় আমার 25 লক্ষ আমি আমার উৎপাদনশীলতা বাড়াইতে পারি, আমি আমার সিজনালিটি বাড়াইতে পারি, আমি আমার বীজের মানে কোয়ালিটি বাড়াইতে পারি। অভিমানের কথা, অথবা হতে পারে আমার অ্যাভয়েড করার কথা। আমি দেখি না কেন, আমার যতগুলো অপশন আছে আমি ততগুলো অপশন আমি কাজে লাগাই না কেন। 2006 সাল বা 8 সালে ভারত গরু রপ্তানি বন্ধ করছে। বাংলাদেশ ভাই এখন গরুতে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, কৃষকরা পয়সা পাচ্ছে, লাইভলিহুডের জায়গা তৈরি হয়েছে, ইনকামের জায়গা তৈরি হয়েছে। ভারত দিবে না বলে আমি আমার এটা অপরচুনিটি হিসেবে আমরা নেই না কেন? আমরা তো অপরচুনিটি হিসেবে নিতে পারি। আমি কেন অভিমান করে পেঁয়াজ খাওয়ার কথা বন্ধ রাখবো? ঠিক আছে, এটা আলোচনার এটা হতেই পারে, কেউ সেটা করতে পারেন, কারণ আমাদের অনেকগুলো বিকল্পের মধ্যে সেটাও একটা বিকল্প। এবং পেঁয়াজ রাজনীতির কথা এসছে, আমি পেঁয়াজ রাজনীতির কথা মাথায় রেখেই আমি বলতে চাই যে মাসুম সাহেব যে প্রস্তাবটা দিয়েছেন যে পেঁয়াজের বীজে যে সাবসিডি, এটা খুব সিরিয়াসলি ভাবতে হবে। কারণ আমাদের প্রোডাকশন বাড়াইতেই হবে। এবং সামার ইউনিয়ন সহ যে 3টা কথা উনি বললেন, যে আমাদের খরিফ, লেট খরিফ এবং রবি, এই 3 মৌসুমের পেঁয়াজি যাতে আমরা করতে পারি, সেই ব্যাপারগুলো আমাদের করতে হবে। প্রয়োজনে সরকারকে এখানে সাবসিডি দিতে হবে, এখানে আমাদের কণ্ঠ উচ্চকিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আমি আমাদের মাঝে যে উপস্থিত আছেন আজকে DDDA ফরিদপুরের ডক্টর হযরত আলী, আমি আপনার কাছে যেতে চাই। আপনি সকল আলোচকের আলোচনা শুনেছেন, আপনি একজন কৃষি বিজ্ঞানী, আপনার জায়গা থেকে, জনগণের জায়গা থেকে সবটা মিলিয়ে একটা সমাধানমূলক কথা বা শেষ কথাটা যদি আপনি একটু বলেন, ডক্টর হযরত আলী। ধন্যবাদ।
আমরা দীর্ঘ সময় বিজ্ঞজনদের কথাবার্তা শুনলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যদি উপযুক্ত জাত পাই, যেমন আমরা শুধু সামার অনিয়নের কথাই আমি বলেছিলাম, এখানে লেট সামারেও যদি আসে ভ্যারাইটি, এবং সাথে সাথে পাতা পেঁয়াজের কথাও যেটা আসছে, এইগুলোর আবাদ যদি আমরা বাড়াইতে পারি, আমরা প্রযুক্তি পাইলে, প্রযুক্তি সেটা উচ্চ ফলনশীল জাত, হাইব্রিড জাত, প্রচুর পরিমাণে হাইব্রিড এখানে হচ্ছে। আমাদের প্রচেষ্টা হলো যে কিভাবে এই আবাদের পরিমাণটা জমির দিকেও আমরা বাড়াবো, একই সাথে কম ফলন হয় এমন জাত কমিয়ে বা বাদ দিয়ে অধিক ফলন হয় হাইব্রিড এইসবের আবাদ বাড়িয়ে আমরা যে পরিমাণ আমাদের ঘাটতি হয়, আসলে ঘাটতি তো উৎপাদনে ঘাটতি নেই, ঘাটতিটা আছে আসলে পচনে। এখন পচন রোধের জন্য ওই যে কথাটা আমি আগে একটু বলেছিলাম যে আসলে কৃষক যদি তার উৎপাদিত পণ্য কম দামে কোনো জায়গায় সংরক্ষণ করতে পারে, তাহলে কিন্তু ওই সংরক্ষণের দিকে তারা এগিয়ে যাবে। এখন এটা এই সংরক্ষণের ব্যবস্থা আসে নাই বলে তারা মনে করতেছে যে কত কি খরচ পড়বে, কেমন হবে, এই সব কিছু মিলে হয়তো যদি সহজে সস্তায় সংরক্ষণ করার কোনো সুযোগ থাকে তাইলে কৃষক এখানে আসবে। আর সর্বোপরি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রযুক্তি নিয়ে সরকারের যেসব ফসলগুলোর উপরে বেশি গুরুত্ব, সেই গুরুত্বপূর্ণ ফসলগুলো কিন্তু আমরা কৃষকদের মাঝে ব্যাপক পরিমাণে চাষ করার, উৎপাদন বাড়ানোর কাজে আমরা সবসময় নিয়োজিত আছি। আমরা বিশ্বাস করি যে এই দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হচ্ছে আরো উৎপাদন বাড়ানো যাবে একই পরিমাণ জমি থেকে, এবং জমি বাড়ানোরও কিছু সুযোগ আছে। একই সাথে ইয়ার রাউন্ড পেঁয়াজ করতে পারলে আমাদের এই চাহিদার অতিরিক্ত পেঁয়াজই আমরা উৎপাদন করতে পারবো। তা আমরা এই ক্ষেত্রে গবেষণা, সম্প্রসারণ এবং বিজ্ঞজনদের সমন্বয়ে আমরা দেশকে এমন একটা অবস্থানে নিতে পারবো যেখানে হয়তো শুধু খুব বেশি দিন লাগবে না, পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এবং উদ্বৃত্তও থাকতে পারবো। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মিঠুন ভাই, মাইক্রোফোন। থ্যাংক ইউ রেজা ভাই, আমি কথা বলেই যাচ্ছি। যে আমি আমার অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা চমৎকার সব মতামত দিয়েছেন, আলোচনা করেছেন। আপনাদের যদি আর কোনো বিশেষ বক্তব্য না থাকে তাহলে আমরা শেষ করতে চাই। এখানে আমরা অনেকগুলো মতামত পেয়েছি দর্শক মন্ডলীর কাছ থেকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মতামতের আমরা আলোচনা করেছেন আপনারা, আমি শুধু কোট করার জন্য বলছি। তার একটি হচ্ছে উৎপাদন বাড়াতে হবে, বছরব্যাপী উৎপাদন বাড়াতে হবে, এবং বছরব্যাপী যদি আমরা উৎপাদন বাড়াতে পারি তাহলে এই যে আমাদের সংরক্ষণের যে চাপ, সেই সংরক্ষণের চাপটি কমে যাবে, কারণ দীর্ঘদিন ধরে আমাকে সংরক্ষণ করতে হবে না। ফলে আমাদেরকে খরিফ, লেট খরিফ এবং রবি, এই তিনটা মানে রাউন্ড দি ইয়ার যে কথাটা ডিডি মহোদয় বললেন সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। আরেকটি কথা রেজা ভাই আজকে বলেন নাই, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে আলোচনার সময় আপনি বলেছিলেন, সেটিও আমি মনে করি। আমাদের এক আপা, উনি চিটাগং থেকে মন্তব্য করেছেন, শম্পা চৌধুরী, তিনিও বলছেন যে সাদে আমরা কিভাবে পেঁয়াজ রপ্তানি করতে পারি। আজকাল সাদ কৃষি বেশ জনপ্রিয়তা পেয়েছে, সুতরাং সাদে যদি আমি পেঁয়াজ রপ্তানি, কিভাবে পেঁয়াজ উৎপাদন করতে পারি সেই কৌশলগুলো যদি আলোচনা করা যায়, এবং আপনি বলছিলেন যে ছোট ছোট প্যাকেটে যদি পেঁয়াজের বীজ পাওয়া যায়, যেমন ছাদে করার জন্য তো আমার বিরাট লাগবে না, আমি একটু কোথায় পাবো, এবং শম্পা চৌধুরী জানতে চাচ্ছিলেন যে আমি ছাদে পেঁয়াজ করব, কোথায় বীজ পাবো, আমিও আসলে জানি না। তো সেই উত্তরটা এরকম করে যদি আমরা দিতে পারি, এবং আমাদের বিপণনের সঙ্গে যারা জড়িত আছেন তারা যদি এরকম ছোট ছোট প্যাকেট করে বিপণনের, বীজ বিপণনের একটা উদ্যোগ নেন বা সহায়তা করেন, তাহলে পরে আমার মনে হয় যে নাগরিকরাও তারা তাদের জায়গা থেকে এগিয়ে আসতে পারে। পাতা পেঁয়াজের কথা হয়েছে, তো সুতরাং অনেকগুলো অপশন আসলে আমাদের সামনে আছে। আর কোনো সমস্যা তো আসলে একটা সমাধান হয় না, নানান ধরনের সমাধানগুলোকে আমাদের মাথায় রাখতে হয় এবং সবটা মিলিয়ে একটা হোলিস্টিক সমাধানের দিকে যেতে হয়। আর অবশ্যই নীতি নির্ধারকদের কাছে আমাদের কথাগুলো পৌঁছাইতে হবে। আমি এই কথাটা খুব গুরুত্বের সাথে আমি মনে করি, আমি আপনাদের সাথে একমত যে বীজ সাবসিডি দিতে হবে, বীজ সাবসিডি দিতে হবে। সংরক্ষণের জন্য আমাদের ইন্ডিজিনিয়াস যে টেকনোলজি আছে সেখানে আমাদের প্রয়োজনে সহায়তা দিতে হবে। রাজা ভাই যে সুজানগরের যে টিন শেডে মাল্টি লেয়ার করে যে বীজ সংরক্ষণের যে ট্রেডিশনাল
টেকনোলজির কথা বলছেন, সেই ধরনের টেকনোলজি গুলোকে উৎসাহিত করার জন্য যদি ব্যাংকে এগিয়ে আসতে হয়, অল্প পুঁজি তো ইভেন এনজিওরাও এগিয়ে আসতে পারে, সেই ছোট ছোট পুঁজিগুলো দিয়ে আমাদের কৃষকদের পাশে দাঁড়াতে হবে। আমাদের এই সমস্যাটার সমাধান করতে হবে। যদিও প্রণবদা বলেছেন যে প্রয়োজনে আমরা 1 মাস বন্ধ রেখে আমরা দাদাদেরকে বুঝিয়ে দেবো, তো সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদেরকে তো আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আজকে আর যদি কোনো কথা না থাকে আমি শেষ করতে চাই। আপনারা, প্রণবদা কিছু বলতে চাচ্ছেন মনে হয়, মাইক্রোফোনটা। সময় কিন্তু এখন আমরা ইলিশ খাই না। আমরা পয়লা বৈশাখের সময় কিন্তু আমরা এখন ইলিশ খাই না। এটা কোনো ভাবাবেগের বিষয় না। আমাদের ইলিশের একমাত্র সরকারি কর্মসূচি গত 10 বছরের যা সফলতা, ডবল হয়েছে ইলিশের সিজন আমরা বন্ধ রেখেছি বলে, ডবল 2 লক্ষ 3 লক্ষ, হ্যাঁ না 87 দিন, প্রথমে 22 দিন, পরে 65 দিন। আজকে আলোচনা হচ্ছে মন্ত্রণালয়ে এইটাকে আমরা এই দিনটা কমাবো কিনা, এটা আমরা 50 দিনে আনতে পারি কিনা। আজকে আলোচনা হচ্ছে 10 বছর পর, কারণ আমরা সফল হয়েছি, দ্বিগুণ করেছি ইলিশের উৎপাদন। সেইটা করতে হলে ব্যবস্থা নিতে হবে, কঠোর হলেও আবেগকে মুড়ি দিয়ে আমাকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ মাসুম, ধন্যবাদ ডক্টর হযরত আলী, রেজাউল করিম সিদ্দিক, ডক্টর আনিসুর রহমান এবং প্রণব সাহা। আপনাদের সকলের সাথে আবার কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।